Hello, good afternoon, good morning everyone. Today is my first class. আজকে আমার ক্লাস হচ্ছে আমার প্রতিদিনই এখন থেকে ক্লাস শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইউপিএসসি ডব্লিউবিসিএস অল কম্পিটিটিভ এক্সাম রিলেটেড সো স্টার্ট নাউডেজ আচ্ছা ফার্স্ট কোশ্চেন ইজ রিলেটেড টু ইউপিএসসি পেপার 2 কিছুদিন আগেই আমরা দেখেছি বাজেটে এবারে ইন্ডিয়ান টেক্সটাইল বলো টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর একটা ভালো বাজেটের আলাদাভাবে বেরিয়েছে একটা কলাম বেরিয়েছে এবং ইকোনমিক্স টাইমস থেকে শুরু করে ইন্ডিয়ান এক্সপ্রেসে রিসেন্টলি একটা আর্টিকেলও এটা দেখা গেছে দ্য ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রোথ চ্যালেঞ্জেস অ্যান্ড সাস্টেনেবিলিটি ট্রেন্ডস। আমি এটা প্রথমে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, দেন এই রিলেটেডই কোশ্চেন আমরা সলভ করব। ওকে, despite being a global leader in cotton and synthetic fiber production, India's textile and apparel industry is lagging behind in textile exports. Current status of Indian textile, এটা একটা মেন পয়েন্ট। কারেন্ট স্ট্যাটাস অফ ইন্ডিয়ান টেক্সটাইল, এটা একটা কোশ্চেন। Despite being a global leader in cotton and synthetic fiber production, Indian textile and apparel industry is lagging behind Indian textile exports. কোশ্চেনটা কী দিচ্ছে, গ্লোবাল লিডার, কটনের গ্লোবাল লিডার হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান টেক্সটাইল কেন পিছিয়ে পড়ছে, তার রিজনটা কী হতে পারে। এখানে জিস্টে দেওয়া আছে, দ্য ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটস 2% অফ জিডিপি, কান্ট্রিজ জিডিপি, 10% অফ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট অ্যান্ড 8.2% অফ ইন্ডিয়ান ওভারঅল এক্সপোর্টস। প্রিলিমস ওরিয়েন্টেডে কিন্তু অনেক সময় কোশ্চেন করে থাকি জিডিপি কত পার্সেন্ট দেয়, তাই এখানে আমি সেটা করা হয়েছে। 2% অফ ইন্ডিয়ান জিডিপি, কান্ট্রিজ জিডিপি, 10% of industrial output and 8.2% on industrial overall exports. India is the second largest producer of cotton. India হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ কটন, যেটা কটন উৎপাদন করে, যে পজিশন হচ্ছে বিশ্বের দ্বিতীয়। প্রডিউসিং 24% অফ গ্লোবাল প্রোডাকশন আফটার চায়না, চায়নার পরবর্তী হচ্ছে ইন্ডিয়ার স্থান। দ্য সেক্টর হ্যাজ এ 4.5% শেয়ার ইন আ গ্লোবাল ট্রেড। গ্লোবাল ট্রেডে ইন্ডিয়ার পার্টিসিপেট হচ্ছে 4.5%, with the United States and the European Union contributing 47% to Indian textile and apparel exports, with the United States and European Union contributing 47% to Indian textile and apparel exports. India is the sixth largest exporter of textiles. India is the sixth largest, important কিন্তু এটাও, sixth largest exporter। এটা ইন্ডিয়া কত পার্সেন্ট, সিক্স লার্জেস্ট এক্সপোর্টার, মানে যেটা তারা এখান থেকে বাইরে যাচ্ছে, এক্সপোর্ট করছে। উইথ 3.91% শেয়ার ইন ওয়ার্ল্ড টেক্সটাইল এক্সপোর্ট। ওয়ার্ল্ড টেক্সটাইলের মধ্যে হচ্ছে 3.91%। পার্সেন্টেজগুলো এখানে এই কারণেই দেওয়া, কারণ এখন দেখি যেটা ইউপিএসসি যারা মানে টিচাররা, তারা বেশিরভাগ সময় ডিমান্ড করে থাকে যে যতটা শর্টে দেখাতে পারবে, তো চার্ট রেডি করো। এই জন্যই পার্সেন্টেজগুলো দেওয়া, যাতে তোমরা একটা চার্টের মধ্যে করে দেখাতে পারো যে কত পার্সেন্ট ইমপ্রুভ করছে, কোথায় এখন ইন্ডিয়ার র্যাঙ্ক আছে, গ্লোবাল ট্রেডে কীরকম র্যাঙ্ক আছে, তো সেই জন্যই পার্সেন্টেজগুলো দেওয়া হচ্ছে। দ্য সেক্টর ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট জব ক্রিয়েটার, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। সেকেন্ড লার্জেস্ট জব ক্রিয়েটার অফ দ্য কান্ট্রি আফটার এগ্রিকালচার সেক্টর, providing direct employment to the over 45 million of people. Next page. According to the Ministry of Textile, the consumption of man-made fiber, point to be noted, man-made fiber. Man-made fiber মানে যেগুলো হচ্ছে পলিথিন, আমরা যে কাপড়গুলো পরে থাকি না, রেয়নের কাপড়গুলো, নাইলন, এইগুলো হচ্ছে ম্যান-মেড ফাইবার। ম্যান-মেড ফাইবার in India is mere 3.1 kg per capita compared to 12 kg China and 22.5 kg in North America. India is the mere 3.1 kg per capita compared to 12 kg China and 22.5 kg North America. Why India lags in textile exports? কেন ইন্ডিয়া পিছিয়ে, lags behind, কারণটা কি? lags মানে পিছিয়ে পড়ার কারণটা কি? India's fragmented cotton supply China is spread across several states. ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার যে কটন আছে সেটা চায়না প্রত্যেকটা দেশেই ছড়িয়ে আছে। চেইন ইজ স্প্রেড অ্যাক্রস দ্য সেভারাল স্টেটস, প্রত্যেকটা দেশেই এটা ছড়িয়ে আছে। ইনক্রিজিং লজিস্টিক্স কস্ট অ্যান্ড হিন্ডারিং লার্জ স্কেল প্রোডাকশন। ইনক্রিজিং লজিস্টিক্স বিকজ অফ, কারণ হচ্ছে লজিস্টিক্স স্কেল যেটা আমাদের বহন করার খরচা, সেটাও প্রচুর একটু কস্টলি হচ্ছে। নেক্সট, vertically integrated supply chains allow countries such as Vietnam and Bangladesh to manufacture garments at far more competitive price.
এটা নোটিস করে দেখবে বাংলাদেশ আর ভিয়েতনামের যে এদের টেক্সটাইল যেটা আছে তারা যথেষ্ট চিপ মার্কেটে থাকে এবং চিপ কোয়ালিটিও থাকে এবং চিপ প্রাইসে দেওয়া যায়, যার থেকে ইন্ডিয়ার মার্কেটের প্রাইসটা একটু বেশি থাকে, সেই জন্য এখানেও ইন্ডিয়া পিছিয়ে পড়ছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস টেক্সটাইল এক্সপোর্টার্স আর ফেসিং কমপ্লেক্স প্রসেস অ্যাজ দে হ্যাভ টু accurately account for every square centimeter of fabric, buttons and zipper uses in exports. এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে যেটা থাকে, ম্যানুফ্যাকচারিংয়ে যখন করা হচ্ছে সেই ফাইবারটা কীরকম হবে, এই বাটনস কীরকম হবে, জিপার, সমস্ত কিছুর উপর ইন্ডিয়ান টেক্সটাইলের একটা আলাদা দেখভাল থাকে বা সেটা নিয়ে আলাদা আলাদা কিছু প্রসেস থাকে, তা যেগুলো আদার্স টু বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনাম যারা চিপ মার্কেটে এবং ইজিলি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে যায়, যেটা ইন্ডিয়া মার্কেটে হয়তো একটু বেশি, এটা একটা কারণ। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে 2024 and 25, vertically integrated fiber to fashion firms in competitive nations such as China and Vietnam export low cost products and maintain consistent quality are agile enough to adjust to the fast changing nature of the industry. এইখানে কোশ্চেনটা হচ্ছে ফাইবার টু ফ্যাশন মানে যেটা আমি একটু আগে বললাম ম্যানমেড ফাইবার। আজকালকার কটনের সাথে সিনথেটিক নাইলন এগুলো মিক্সড করে এক ধরনের কাপড় বানানো হচ্ছে, যার জন্য সেই মার্কেটটা বেশি চলছে কটনের থেকেও, তো সে ফ্যাশনেবলও হচ্ছে, তার সাথে নিজেদের যে পরিমাণ কটন দিয়ে আগে জামা কাপড় বানানো হতো সেই পরিমাণের তার থেকেও কম পরিমাণ দিয়ে নাইলন এইগুলো ইউজ করে একটা আলাদা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, যেখানে ইন্ডিয়া পিছিয়ে পড়ছে। নেক্সট, competitive nation also benefit from free trade agreements with consumer markets. competitive nation যেগুলো আমাদের সাথে আছে, competitive nation UAE, USA, UK, অস্ট্রেলিয়া এন্ড দ্য স্টেটস, তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ইন্ডিয়ার নেই কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আছে, লাইক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মিনস, এটা আমি ডিটেলসে নেক্সটে আরেকটা বলবো, বাট ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যেটা বলা হয় যে বাইল্যাটারাল এগ্রিমেন্ট বিটুইন দ্য টু নেশনস। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি বলা হয় ইন্ডিয়ার সাথে কার কার আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ভিয়েতনাম, কোরিয়া, জাপান, আর হচ্ছে থাইল্যান্ড, এইরকম কিছু দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে। অ্যাজ অ্যান ইউরোপিয়ান নেশন রিসেন্টলি হয়েছে ইউকের সাথে, ফ্রান্সের সাথে ছিল, কিন্তু এখন অতটাও নেই এফটিএ। আর এফটিএ রিলেটেড যদি বলতেই হয় তাহলে কিন্তু এফটিএতে আমার যেটা মনে হয় যে লিস্টগুলো পড়ে রাখা উচিত, যেখানে পাকিস্তানের আমরা খুবই ভালো মতো জানি গ্রে লিস্টের আন্ডারে রয়েছে, এরকম যে। নেক্সট হচ্ছে হাই র ম্যাটেরিয়াল কস্ট। ইন দ্য হাই র ম্যাটেরিয়াল কস্ট, র ম্যাটেরিয়ালসের যে দামটা থাকে সেটা ইন্ডিয়া মার্কেটে প্রচণ্ড হাই। ইন দ্য এমএমএফ সেক্টর আর ফার্দার রিডিউসিং ইন্ডিয়াস কম্পিটিটিভনেস। এমএমএফ সেক্টর হচ্ছে ম্যানমেড ফাইবার, এমএমএফ এটা শর্ট ফর্ম, বারবার বলছি এমএমএফ সেক্টর মানে ম্যানমেড ফাইবার। রিডিউসিং ইন্ডিয়ানস কম্পিটিটিভনেস, যারা ম্যানমেড ফাইবার, যে কটনের যে একটা চাহিদা থাকে সেটা রিডিউস হয়ে যাচ্ছে বিকজ অফ ম্যানমেড ফাইবারের জন্য। Polyester fiber in India was 33 to 36% more expensive than in China. পলিয়েস্টার ফাইবার আমরা আজকাল পরে থাকি, দেখবে যে কোয়ালিটি যখন আমরা কাপড় কিনতে যাই ওখানে বলা থাকে যে এটা পলিয়েস্টার, এটা রেয়ান। তো পলিয়েস্টার ফাইবার যেটা হয় এগুলো হচ্ছে ম্যানমেড ফাইবারের আন্ডার লিস্টে পড়ে। 33 to 36% মোর এক্সপেন্সিভ দেন চায়না। যদি আমাদের আর্টিফিশিয়াল ফাইবারই আমরা কিনে থাকি সেটাও যদি এক্সপেন্সিভ হয় তাহলে তো কটন আর এর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। তো যেটা চায়নার থেকেও বেশি সেটার জন্য, আর চায়না এর থেকে কম, আর চায়নার মার্কেট যদি একবার ঢুকে যায় তাহলে সব দিক থেকেই ল্যাগিং বিহাইন্ডই হয়ে থাকে। চায়না ইন জানুয়ারি হোয়াইল ভিসকস ফাইবার ওয়াজ 14 to 16% মোর এক্সপেন্সিভ। এইখানে আমার একটা কোশ্চেন বলা আছে, এই যে 14 to 16% ভিসকসের যারা ইউপিএসসি মেন্স দিচ্ছ, যদি তোমার মনে নাও থাকে তো খুব একটা অ্যাপ্রক্স অ্যাড করতে পারো। আর আমি চাইবো, আমি নিজে মনে করি যারা ইউপিএসসি মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা সবসময় না একটা শর্ট নোট বানাবে। আমি আগেও বলেছি আমার আগে যেখানে পড়াতাম, এখনও বলছি যে শর্ট নোট বানাবে, কারণ এইগুলো ইজিলি রিমেম্বার করতে সুবিধা ইন কেস অফ প্রিলিমস অ্যান্ড কেস অফ মেন্স। viscose fiber was 14 to 16% more expensive. Obviously যদি এমএফ ম্যানমেড ফাইবারই খুব বেশি হয়ে থাকে তো আদার্স প্রোডাক্টগুলোর সাথে এটার কী কম্পেয়ার থাকলো, কিছুই তো থাকছে না। কি গভর্নমেন্ট স্কিম লাইক ইনিশিয়েটিভ পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন
এইখানে কিন্তু ইম্পর্টেন্ট, যদিও কোশ্চেনটা দেবে, কোশ্চেনটা দেওয়া হয়েছে এখানে ডেসপাইট কটন ইয়ে থাকতো, মানে কটনের প্রডিউসার হওয়া সত্ত্বেও ইন্ডিয়া কেন টেক্সটাইলে পিছিয়ে পড়েছে, সেই জন্য এখানে এই স্কিমটা পিএম মিত্রা স্কিম, এই স্কিমটা কিন্তু প্রিলিমসের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, প্রিলিমসের ক্ষেত্রেও দিতে পারে, আবার মেন্সের ক্ষেত্রেও তোমরা যখন লিখবে কোশ্চেন তখন তোমরা এই স্কিমের কিছু নাম থাকে, স্কিমের কী কী গোল থাকে সেগুলো ইনপুট করলে একটা ইমপ্রেশন ভালো পড়ে। The government has approved setting up of 7 PM Mitra parks in greenfield and brownfield sites. পয়েন্ট টু বি নোটেড, গ্রিনফিল্ড অ্যান্ড ব্রাউনফিল্ড। গ্রিনফিল্ড মানে হচ্ছে এটা কিন্তু কোনো ইয়ে নয়, মানে এগ্রিকালচারের সেক্টর নয়, তো এখানে গ্রিনফিল্ড মানে হচ্ছে দোজ ফিল্ড অ্যান্ড দোজ সিচুয়েশন আর নিউ ইনভেস্টমেন্ট, যেটা আমাদের নিউ ইনভেস্ট করতে হচ্ছে, আর ব্রাউন ফিল্ড মানে প্রিভিয়াস ইনভেস্টমেন্ট। এই দুটো ওয়ার্ড রিলেটেড হয় বিল্ডিংস, ট্রান্সপোর্ট এইগুলোর সাথেই, তো এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তো এই জন্য এই দুটো ওয়ার্ড এখানে ইনক্লুড করা হয়েছে। গ্রিন ফিল্ড মানে এটা হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, আর ব্রাউন ফিল্ড মানে হচ্ছে ওটা প্রিভিয়াস ইনভেস্টমেন্ট। সাইটস with world-class infrastructure. The government has approved setting of 7 PM Mitra parks. আমার জায়গাগুলোর নাম মনে নেই, বাট আমার মনে হয় আছে। এবারে যদি ভিশনের কেউ কোশ্চেন পড়ে থাকো, দেখবে ভিশনের যে সার্ভে আছে ওখানে 7 PM ইয়েতে দেওয়া হয়েছে যে 7খানা সাইড, তামিলনাড়ু, চেন্নাই, তারপর হচ্ছে কর্ণাটকা, এই রকম কিছু কিছু সাইড, গুজরাট, এই যে মিত্র পার্কস, সেই পার্কসে যে 7খানা নাম, সেইখানে 7খানা নাম দেওয়া হয়েছে। তো নেক্সট হচ্ছে দিস পার্কস উইল হ্যাভ প্লাগ অ্যান্ড প্লে facilities and outlay of rupees 4,445 crore for a period of 7 years till 2027 to 28. National Technical Textile Missions NTTM was created the period of 2020 to 21 to 2025-26 for the overall development and textile industry in India with the following key pillars. key pillars দিচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশনের 4টে পিলার, সেটা হচ্ছে 3R, যেটা আমরা কি পিলার্স: রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রমোশন অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট, এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল এক্সপোর্ট প্রমোশন, এই 4টে পিলার। 4টে পিলার মধ্যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, আজকাল অনেকেই দেখি পড়ে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রির, তারপর আমরা আগেকার বলতে 2012-এর দিকে আমরা যখন পাস আউট, তখন এই ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে অতটাও স্প্রেড ছিল না। আজকাল আমি অনেককে দেখি যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করছে। তো সেম থিংস এখানে এটাই বলা হয়েছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশনে, যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, যে প্রোডাক্টটা বানানো হচ্ছে সেটার কি ফাইবারটা কী প্রকারের, কী রকম, কোন ফাইবারের সাথে এটা কোন বক্সে, মানে স্কোয়ার ফাইবার হবে নাকি থ্রেড কেমন হবে, সমস্ত কিছু নিয়ে রিসার্চ করা। ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন, প্রত্যেকটা স্কিলের আপগ্রেডেড, মানে একই যেরকম আগের স্কিলের ওপরই সেইগুলোকে নিয়ে রিসার্চ করে সেগুলোর উপরে নতুনত্ব কিছু বানানো। প্রমোশন অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট, এবং কোনটা মার্কেটে আজকাল বেশি চলছে, লাইক নাও কটন অল টাইমই চলে থাকে। লাইক নাও আজকাল আমরা খুব বেশি দেখি যে চিকেন কারি থেকে শুরু করে ইভেন সিনথেটিকের ওপরে অনেক রকম ডিজাইন বার করা হয়। তো এই যে সিল্কের ওপরে এই যে মার্কেট ডেভেলপমেন্ট, এডুকেশন, মার্কেটে কোনগুলো বেশি চলছে। ট্রেনিং অ্যান্ড স্কিল এক্সপোর্ট প্রমোশন, স্কিলস, যারা এই স্কিলস শিখেছে তাদেরকে যে এক্সপোর্ট প্রমোশন, যেটা বাইরের আমাদের দেশের সাথে যদি অন্য কোনো কান্ট্রির কোনো একটা কালচারকে দুটো মিলিয়ে করা যায়, সেই জিনিসগুলো নিয়ে টেকনিক্যাল মিশন, টেক্সটাইল মিশন, এটার ওপর কি পিলার্স এই 4টেকে বানানো হয়েছে বা এটার উপরই কাজ শুরু করেছেন। ইন্ডিয়া টেক্স 2024-25 successfully organized for the first time in February 2024 by the Association of Textile Export Promotion Councils in the second edition held in February 2025. It aimed to increase India's textile exports from 3 lakh crore to Rs 9 lakh crore by 2030. Eita very important. It's aimed to increase India's textile exports from rupees 3 lakh crore to rupees 9 lakh crore by 2030. কারণটা হচ্ছে অনেক সময় প্রিলিমসের ক্ষেত্রে এই লাইনটা তুলে দেয়,
তুলে দিয়ে তারপরে তোমাকে বলবে ইটস হয়তো আরও এর সাথে কিছু দিয়ে দিয়ে 3 to 9 লাখ নাকি 3 to 6 লাখ না 9 to 6 লাখ এরকম কিছু লাখের উপর কোশ্চেন দেবে, যেগুলো ওই টাইমে গিয়ে আমাদের মাথাটা ঘাবড়ে যায়, যার ফলে আমরা অ্যান্সারটা ভুল করে আসি। তো এইখানটায় ইম্পর্টেন্ট, এক্সপোর্টস কত করছে, 3 লাখ crore টু রুপিস 9 লাখ crore। এরপরে আছে সমার্থ স্কিম। সমার্থের একটা ফুল ফর্ম আছে, সমার্থের একটা ফুল ফর্ম আছে, এটা কিন্তু হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং ইন টেক্সটাইলস সেক্টরসের, ক্যাপাসিটি বিল্ড দ্য স্কিমস অফ ক্যাপাসিটি বিল্ডিং ইন টেক্সটাইল, এটাকেই বলা হচ্ছে স্মার্ট স্কিম, টেক্সটাইল সেক্টরস। It has been extended for 2 years 2024 to 2025 to 26। এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল তোমার হচ্ছে 2027 to 17 থেকে 20, 2017 থেকে 20 নাও। এটা প্রথম টার্গেট ছিল 3 বছরের, তারপরে এটাকে এক্সটেন্ড করা হয় এরকম করে 2 বছর করে। তা এবারে সেটা 2024 to 2026 পর্যন্ত করা হয়েছে। With a budget of 495 crore to train 3 lakh individuals in textile related skills। কত দেওয়া হচ্ছে এই স্কিমের জন্য? 495 crore to train 3 lakh individual in textile related skills। 100% foreign direct investment automatic route is permitted। 100% foreign direct investment, এখানে এটাই বলা হচ্ছে এই স্কিমের মাধ্যমে, যেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে করা যাবে। যারা মনে করছে যে বিশেষ করে যে বাইরের ব্র্যান্ডগুলো যেগুলো মনে হয় যে এই ইন্ডিয়াতে ইনভেস্ট করার মতো জায়গা নেই, তো এইটার মাধ্যমে এটাই বোঝানো, এই স্কিমের মাধ্যম দিয়ে বোঝাতে পারে, বা এই স্কিমের মাধ্যম দিয়ে এটাই বলা হচ্ছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে করা যেতে পারে। ইজ পারমিটেড। প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম রুপিস 10,683 crore for MMF and technical textile over 5 years। সেই ম্যানমেড ফাইবারের ওপরে কত পার্সেন্ট দেওয়া হচ্ছে? এত পার্সেন্ট দেওয়া হবে, এত ক্রোড় টাকা ইনভেস্ট করা হয়েছে ফর 5 ইয়ার্স, ওভার দ্য 5 ইয়ার্স। 5 বছরে কত দেওয়া হবে? 10,683 crore ডলার, 1.44 বিলিয়ন। অনেক সময় ক্রোড় না দিয়ে দিতে পারে কত বিলিয়ন ইনভেস্ট করা হচ্ছে ম্যানমেড ফাইবারের উপরে, 1.44 বিলিয়ন। ওকে, নেক্সট পেপার 2 এর কোশ্চেন। এটা একটু আগেই বলছিলাম ইউকের সাথে একটা কোশ্চেন আছে। ইন্ডিয়াস প্রপোজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউকে। এটা একটু জুম করা যাবে না? India proposed free trade agreement with UK. India has signed 30 free trade agreements and 6 preferential agreements with its trading partners to boost exports of goods and services, besides ensuring greater market access for domestic industry। আমি মনে হয় কালকেই নিউজ পেপারেই দেখছিলাম যে ইউকে প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে এসছেন, তো সেটারই ওপরই নিউজটা। ইন্ডিয়া হ্যাজ সাইন 13 ফ্রি এগ্রিমেন্ট। কতগুলো ফ্রি এগ্রিমেন্ট সাইন করা হয়েছে? 13 ফ্রি এগ্রিমেন্ট। আগেও ছিল, কিন্তু এখন রিসেন্টলি আরও 13 ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে। কারণ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, গ্রেটার মার্কেট অ্যাক্সেস ফর ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, যেগুলো আমাদের দেশের ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো যাতে বাইরের দেশে আরও ভালো করে মানে কি বলবো ব্যবসা করতে পারে, তাদের জন্য free access for domestic industry. The India-UK FTA negotiations began in January 22. It has 26 chapters covering goods, services, investment and intellectual property rights. Intellectual property rights, everybody know that. Intellectual property rights কি হয় যেটা কি বলবো, it's a legal rights the project creation in the mind, such as some logos, some creatures mind and some logos related to something that is that nations own, যেটা আমাদের নিজের অধিকার, যেটা আমাদের সাথে কেউ আর কপি করতে পারবে না, তার জন্য একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা থাকে, এগ্রিমেন্ট বা অ্যাজ আ এগ্রিমেন্টই করা হয়। Intellectual investment and intellectual property rights. The FTA will be the most comprehensive trade agreement signed by India with any developed country. The FTA will be most comprehensive agreement signed by India any developed country. Apart from FTA,
নেগোসিয়েশনস আর আন্ডারওয়ে অন এ বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট টিটি। একটু আগেই বুঝিয়ে দিচ্ছি বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট টিটি মানে যা দুটো কান্ট্রির মধ্যেই হয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে হয় যে একসাথে অনেকগুলো কান্ট্রি, লাইক সার্ক, একসাথে অনেকগুলো কান্ট্রি একসাথে থাকছে, কিন্তু এই ক্ষেত্রে বাইল্যাটারাল, বিআইটি মিনস বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। And others is DCCA, investment in each other sectors, and DCCA, a social security agreement under which social security contribution of short-term cross-border workers and exempted or reimbursed. A social security agreement under which social security contribution of short-term cross-border workers and exempted or reimbursed. এখানে কি বলতে চাইছে, সোশ্যাল সিকিউরিটি যার মাধ্যমে একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি দেওয়া হবে যেটা ক্রস বর্ডার, দুটো দেশের যে ক্রস বর্ডার মধ্যে এক্সচেঞ্জ করা হচ্ছে, যেটা পুনরায় জাগরণ করা হবে। আচ্ছা, ডিসিসিএ বলতে কি হয়? ডিসিসিএ মানে ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। ডিসিসিএ মানে ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। ফুল ফর্মগুলো কিন্তু বলে রাখছি এই কারণে, ফুল ফর্মগুলো থেকেও অনেক সময় আমরা ঘুরিয়ে কোশ্চেন করে, সেই জন্য ফুল ফর্মগুলো দিয়ে আমাদের অনেক সময় কিছুটা হলেও মাইন্ড কী বলবো ডিস্ট্রাক্ট হয়ে যায় যে এই ফুল ফর্মটা তো পড়িনি, ওই জন্য ফুল ফর্মগুলো সবসময় মনে রাখাটা বেটার। কারেন্ট ট্রেড রিলেশন হচ্ছে ইউকের সাথে। দ্য ইউকে ইন্ডিয়া 60th লার্জেস্ট ট্রেডিং পার্টনার, উই অল নো দ্য ইউকে ইজ ইন্ডিয়া 60th লার্জেস্ট ট্রেডিং পার্টনার। বাইল্যাটারাল ট্রেড স্টুড $21.34 বিলিয়ন ইন ফিনান্সিয়াল ইয়ার 24। কত বাইল্যাটারাল ট্রেড এখন কোথায় দাঁড়িয়ে আছে, কততে দাঁড়িয়ে আছে? $21.34 বিলিয়ন। দ্য টার্গেট ইজ টু ডাবল বাইল্যাটারাল ট্রেড বাই 2030। 2030-তে তাদের কী টার্গেট আছে সেটাকে ডাবল করতে হবে। এখন যদি 21 থাকে তার মানে পরের বছর 42-তে নিয়ে যেতে হবে। দ্য ট্রেড রিলেশনশিপ ইজ ওর্থ 41 বিলিয়ন পাউন্ডস অ্যান্ড উইল ক্রিয়েট মোর দ্যান 6 লাখ জবস ইন বোথ কান্ট্রিজ। এই রিলেশনশিপটা 41 বিলিয়ন পাউন্ডস ওয়ার্থ, মূল্য হচ্ছে তার 41 বিলিয়ন পাউন্ডসের কাছাকাছি, এবং এটা 6 লাখেরও উপর জব, যেটা কিন্তু বোথ কান্ট্রিজের মধ্যে জব ক্রিয়েট করতে পারে। সিগনিফিকেন্স অফ ইন্ডিয়া ইউকে এফটিএ, এটা কি বৈশিষ্ট্য হতে পারে? কারণ ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো দিতে পারে। এটা মেইনলি কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রেই আসবে। ইউকের সাথে দিয়ে দেবে হয়তো প্রথমে একটা কিছু ব্যাকগ্রাউন্ডে শুরু করতে হবে, যখনই এরকম কোনো ট্রেড এগ্রিমেন্ট বা কিছু একটা এগ্রিমেন্ট থাকে না, অনেক ট্রেড এগ্রিমেন্ট বলে তো কিছু আসবে না, দিয়ে দেবে হয়তো হাউ ইন্ডিয়া অ্যান্ড ইউকের কিছু একটা ব্যাকগ্রাউন্ডের কোশ্চেন দিল, বা এরকম একটা লাইন তুলে দিয়ে বলবে এটাকে তুমি তোমার ভাষাতে লেখো। তো আমার মনে হয় যে সবসময় যখন কোনো ইন্টারন্যাশনাল রিলেশন বলো আর যাই বলো না কেন, ইউপিএসসির ক্ষেত্রে যেটা তুমি পড়ছো সেটার একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখবে, যে টিচারটা বুঝবে না তোমার ব্যাকগ্রাউন্ডেরও জ্ঞান আছে, রিসেন্ট যে ভিউজটা হয়েছে সেটারও একটা নলেজ আছে, আর যখন তুমি শেষ করছো অ্যাজ আ ফিনিশিং লাইন বা ফিনিশিং প্যারা যেটাই বলি না কেন, সেখানে করবে কি যে 3টে প্যারায় বা 4টে প্যারায় যা বানাও না কেন সেটারই একটা জিস্ট তুলে দেবে। ও এরপরে ফিউচার রিয়েলিস্টিক কিছু হলে যদি তোমার কাছে প্রপার ডেটা থেকে থাকে তাহলে তুমি সেটা পুট করতে পারো, নিদার দেন ওটা স্কিপ করে যে প্যারা 4টে লেখো সেখান থেকেই একটা প্যারা বানিয়ে দাও 2-3 লাইনের মধ্যে, কারণ ওয়ার্ড লিমিটেড থাকে না। সিগনিফিকেন্স অফ ইন্ডিয়া ইউকে এফটিএ, শেপিং আদার্স এফটিএস, it will become a model for trade agreements European Union and other countries. শেপিং আদার এফটিএস মানে আগে যেহেতুগুলো এফটিএ করা ছিল সেটার থেকে এটা আলাদা একটা শেপে নিয়ে যাচ্ছে, সেটাই বোঝানো হচ্ছে। ইনক্রিজ ইন এক্সপোর্টস ইনক্রিজ করা হচ্ছে এর মাধ্যমে। সবসময় বুলেট পয়েন্ট ইউজ করবে, এখানে পুরো ডেসক্রিপ্টে করা হয়েছে তোমাদেরই সুবিধার জন্য, কিন্তু যখন তোমরা নিজেরা পড়বে বাড়িতে তখন কিন্তু বুলেট পয়েন্ট ইউজ করবে, কারণ বুলেট পয়েন্ট যদি মনে থাকে আমরা ইজিলি ওটাকে নিজের ভাষায় লিখতে পারবো। Increase exports, India's exports such as pharmaceuticals, electronics and textile will increase. India কি export করে থাকে? Pharmaceuticals, electronics and textile will increase, leading to increased investment activity and job creation. আমরা অনেকেই জানি আজকাল ইন্ডিয়া মার্কেটে জবের থেকে ইন্ডিয়ার মানে মোস্ট অফ লাইক দ্যাট কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে প্রচুর ইন্ডিয়ান থাকে বিকজ অফ জব পারপাস। তো এখানে সেটাই দিচ্ছে যে টেক্সটাইল উইল ইনক্রিজ লিডিং টু বেনিফিট ফ্রম কোথায় গেল, leading to increase activity and job creation.
Service trade, India's service exports in sectors such as telecommunication and trade will benefit from a liberalized and competitive service regime. সার্ভিস ট্রেড যেটা সার্ভিস দেওয়া হচ্ছে, সার্ভিস দেওয়া হবে, ইন্ডিয়া সার্ভিস এক্সপোর্টস ইন সেক্টর সাচ অ্যাজ টেলিকমিউনিকেশন, যেগুলো যোগাযোগের মাধ্যম, যে জায়গাটা ইন্টারন্যাশনাল কল, যেগুলো আমরা এখানে বলে থাকি বিপিও, অ্যান্ড ট্রেড উইল বেনিফিট আ লিবারালাইজড কম্পিটিটিভ সার্ভিস রেজিম। জিও ইকোনমিক চেঞ্জেস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। জিও ইকোনমিক চেঞ্জেস কি? জিও ইকোনমিক চেঞ্জেসটা আনসার্টেনিটি কজড ইউকেস ব্রেক্সিট, উই অল নো ইউকে ব্রেক্সিট থেকে লিভ করেছে। ইন্ডিয়াস এক্সিট ফ্রম রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, ইন্ডিয়াস এক্সিট ফ্রম রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, এই যেই দুটো আরসিইপি কিন্তু আরেকটু ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিটুইন সেভারাল এশিয়ান কান্ট্রিজ অ্যান্ড দ্যাট দেয়ার ট্রেডিং পার্টনার্স। আরসিইপির ফার্স্ট বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রিজের মধ্যেই ছিল ওটা একটা এগ্রিমেন্ট অ্যান্ড দেয়ার ট্রেডিং পার্টনার্স। এটা ছিল কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আরসিইপি কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রি ট্রেডিং এগ্রিমেন্ট। এটা লিখে দিলাম আমি। আর এটা কি ছিল আরসিইপি? এটা কিন্তু এশিয়ান কান্ট্রিজদের সাথে ছিল, এটাতে কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকা কেউ ছিল না, এটা ছিল অনলি এশিয়ান কান্ট্রিজ। তো সেখান থেকে ইন্ডিয়া স্কিপ করেছে, ঠিক আছে। এটাতে কে কে ছিল? আচ্ছা, আরেকটা এটা যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কান্ট্রি, এই যে আরসিইপি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, এটা কিন্তু এগ্রিমেন্ট হতো, মানে যেটা মানে কি বলবো, এই এই কান্ট্রির এই জিনিসটার এগ্রিমেন্ট হতো কিন্তু কোন কান্ট্রির জিডিপি বেশি তার উপর ডিপেন্ড করে, বেসড অন দ্য কান্ট্রিজ জিডিপি। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে বেসড অন কান্ট্রিজ জিডিপি। ঠিক আছে, বেসড অন কান্ট্রিজ জিডিপি। কে কে ছিল এর মধ্যে? অস্ট্রেলিয়া ছিল, মেম্বার কে কে ছিল আমরা প্রত্যেকেই জানি। যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে থাকে বা এরকম কোনো এশিয়ান কান্ট্রিজের মধ্যে থেকে, সেখানে চায়না, অস্ট্রেলিয়া, জাপান, এই তিনটে থাকবেই, কারণ ইন্ডিয়ার থেকে এদের জিডিপি সব অনেক বেশি। তো এই এর মধ্যে কে কে ছিল? অস্ট্রেলিয়া ছিল, চায়না ছিল, জাপান ছিল, থাইল্যান্ড ছিল, ভিয়েতনাম ছিল। ওকে, নেক্সট পোটেনশিয়াল হার্ডেলস, কী কী প্রবলেম হতে পারে? কার্বন ট্যাক্স। কার্বন ট্যাক্স কী কী আছে? ইন্ডিয়া ইজ সিকিং এক্সেমশন ফর ইউকেস কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম হুইচ উড উইকেন টু এফটিএ, যেটা এফটিএ দুর্বল করে দিতে পারে ইউকের সাথে, কার সাথে, হ্যাঁ ইউকের সাথে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছিল সেটা কিন্তু এই প্রবলেমটার জন্য। যদি এই কার্বন ট্যাক্স ইম্পোজ করা হয়ে থাকে ইন্ডিয়া তাহলে কিন্তু এই যে সিবিএম মেকানিজমের মাধ্যমে যে কার্বন ট্যাক্সের কথা বলা হয়েছে সেইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের উপরে কিন্তু একটা হলেও বিচ্ছেদ ঘটবে, একটু হলেও প্রবলেম আসবে। কার্বন ট্যাক্স কি আমরা প্রত্যেকেই জানি, কার্বন ট্যাক্স ইটস গ্রিন হাউস গ্যাস। আর এই রিলেটেড কিন্তু কোশ্চেন করতে পারে কার্বন ট্যাক্স। কোশ্চেনটা কিন্তু এখানেই বলা হচ্ছে জিও ইকোনমিক। জিও ইকোনমিক মানে কিছুটা জিওগ্রাফি রিলেটেড থাকবে, আবার ইকোনমিক্সে থাকবে। কার্বন ট্যাক্স আমরা সবই, কার্বন ট্যাক্সের কোশ্চেন যদি আসে এটা কিন্তু জিওগ্রাফি ওরিয়েন্টেড কোশ্চেনও আসতে পারে। তাহলে এটা দেখো, এই একটা কোশ্চেন তিনটে পেপারকে কভার আপ করছে। এক হচ্ছে ফার্স্ট এসেতেও দেয় অনেক সময়, যখন এনভায়রনমেন্টাল কিছু স্টাডিজে এসে দেয় সেখানেও আমরা এটা ইয়ে করতে পারি। সেকেন্ড হচ্ছে পেপার 2 এর কোশ্চেন আসতে পারে। আর একটা থার্ড হচ্ছে পেপার 3, তাই তো? পেপার 3 যেটা জিওগ্রাফি রিলেটেড যে কোশ্চেনগুলো থেকে থাকে, ইকোনমিক্স অ্যান্ড ইয়ে রিলেটেড কোশ্চেন থেকে থাকে, সেখানেও আসতে পারে। কতগুলো সাবজেক্ট একটা পয়েন্ট দিয়ে কমপ্লিট করা যেতে পারে। জিওগ্রাফি এর সাথে তোমরা পড়ে নিতে পারবে কার্বন ট্যাক্স হলে তখন বলতে হবে গ্রিন হাউস গ্যাসেস কী কী, গ্রিন হাউস গ্যাসেসের ইম্প্যাক্ট কী কী হচ্ছে এখন আমাদের, এই রকম কিছু কোশ্চেন যখন থাকে এগুলো বার করো। প্রিলিমসেরও কাজে আসবে, মেন্সেরও কাজে আসবে। কার্বন ট্যাক্স,
Next, labor mobility, migration, mobility and liberal visa regime for Indian workers remain issue for the UK. রিসেন্টলি আমরা দেখেছি একটা নিউজে ছিল ইন্ডিয়া অ্যান্ড ইউকে ভিসা প্রবলেম, প্রচুর লোক সেখানে আটকে গেছিল। সেম নেক্সট হচ্ছে রুলস অফ অরিজিন RORO, ইন্ডিয়া ওয়ান্টস স্ট্রং রুলস অফ অরিজিন so that third countries cannot take advantage of preferential tariffs by sending materials India via the UK. যখন আমরা এখান থেকে কোনো দেশে এক্সপোর্ট করছি, মাঝখানে যদি কোনো কান্ট্রিতে গিয়ে সেটা দাঁড় করায়, আমি এটা জানি, সেটাই আমি বলছি, হতে পারে একটু ভুলও, বাট তবুও আমি বলছি প্রত্যেকবার দেখে নেবে। অ্যাডভান্টেজ অফ প্রেফারেন্সিয়াল ট্যারিফ সেটাই বলতে, যদি এখান থেকে আমাকে পাঠাতে হয় ইউকে, তো মাঝখানে যদি আমি কোনো একটা কান্ট্রিতে থেকে দেখি, সেই কান্ট্রি কিন্তু সেই জিনিসটার উপর ট্যাক্স নেয়, যেহেতু ওখানে ল্যান্ড করছে। তো এই যে মাঝখানে কিছু ট্যাক্সের জন্য জিনিসের দামও বেড়ে যায়, তো সেইখানে এই কথাটা বলা যায়, অ্যাডভান্টেজ অফ প্রেফারেন্সিয়াল ট্যারিফস বাই সেন্ডিং ম্যাটেরিয়ালস অফ ইনটু ইন্ডিয়া ভায়া ইউকে। Impact on domestic industry, UK wants lower tariffs on its exports such as whiskey and cars. UK wants lower tariffs on its exports. কিসের ওপর চাইছে lower tariffs? Exports such as whiskey and cars, currently 100 to 105%. Mostly everyone know যে বিদেশের থেকে যখন ওয়াইন, যে হুইস্কি, ওয়াইন, এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া এক্সপোর্ট করে থাকে, আর কার তো আছেই। And greater access to Indian market for its financial and legal services, but this could adversely impact domestic entrepreneurs in India. But this could domestic impact in entrepreneurs in India, যেগুলো সরাসরি ইম্প্যাক্ট করবে, যেগুলো আমাদের এদেশের যে এন্টারপ্রেনাররা রয়েছে তাদের উপর, যারা ওদিক থেকে গাড়ি কিনে এখানে বিক্রি করছে, তাদের উপরেও এটা ইম্প্যাক্ট পড়বে। নেক্সট, পেপার 2 3R and circular economy forum. What is circular economy? Circular economy is a system that aims to materials is a system. The circular economy, there is a system, this is a keep materials use the regenerated natural things, যেগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। The materials that's regenerated the natural things. Other terms of circular economy as a loop economy বলা হয় অনেক সময়, loop economy বা জিরো ওয়েস্ট ইকোনমি, এটাও বলা হয়ে থাকে, জিরো ওয়েস্ট ইকোনমি বা লুপ ইকোনমি, এইগুলো বলা হয়ে থাকে সার্কুলার ইকোনমিকে। নেক্সট কোশ্চেন কি দিচ্ছে, ইন্ডিয়া ইজ গোয়িং টু দ্য হোস্ট the 12th regional 3R reduce, reuse, recycle. 12th regional 3R reduce, reuse, recycle, একটু আগেই বললাম রিজেনারেট, যেটাকে আমরা পুনরায় উৎপাদন করতে পারি। And circular economic forum in Asia and Pacific, it will be held on 3 to 5th March 2025, Rajasthan International Center at Jaipur. The theme of the event was focused building circular society. থিম দিয়ে কিন্তু প্রিলিমসে কোশ্চেন আসে, বিল্ডিং সার্কুলার সোসাইটি টুয়ার্ডস অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড কার্বন নিউট্রালিটি। একটু আগেই আমি কার্বন ট্যাক্স পড়াচ্ছিলাম, কার্বন নিউট্রালিটি, কার্বন ট্যাক্স কিন্তু একই পয়েন্টের মধ্যে ঢুকবে, ঠিক আছে। ইন এশিয়া প্যাসিফিক রিজিয়ন কি থিম ছিল, বিল্ডিং সার্কুলার সোসাইটি টুয়ার্ডস অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমরা প্রত্যেকেই জানি যে 17 সাস্টেনেবল গোলস আছে আমাদের, যেটা টার্গেট হচ্ছে 2030 পর্যন্ত। মনে হয় না, যেটা এমডিজিতেও হয়েছিল কিছুটা টার্গেট কমপ্লিট হয়েছিল, বাট পুরোটা কমপ্লিট হয়নি। সেম থিংস 2030তেও আছে আমাদের কমপ্লিট করার, যে 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তার মধ্যে কার্বন এমিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাই জন্য ডেভেলপমেন্টের গোলসের এখানে কিন্তু কার্বন নিউট্রালিটি, যার বার করে বলা হয় এখন সব জায়গাতেই, এখন যারা বাইরে থাকে বা সবসময় আমরা যে বাইক স্কুটি নিয়ে থাকি, পলিউশন থেকে শুরু করে সমস্ত কিছুতে আজকে কার্বনের এমিশন বা পলিউশনের যে কতটা তোমার বাইকে কি প্রবলেম করছে, যার জন্য BS6 নর্মসও, মানে কি বলবো, যারা এই বাইকে যে ইঞ্জিনিয়ারিং বাইকে যে কোম্পানিগুলো, তারা কিন্তু এই BS6 নর্মস এখানে এখন স্টার্ট করা হয়েছে। আর তার থেকেও জিনিস যেটা আমার রিসেন্টলি আমি একটা নিউজে যেটা পড়ছিলাম, বেশিরভাগ এখন পেট্রোল ডিজেল বাদ দিয়ে ইলেকট্রিক মোটর, যেটা
যার ফলে কার্বন এমিশনটা কমবে এবং সস্তাতে যে লিথিয়ামের ব্যাটারি ইউজ করার জন্য ইলেকট্রিক যে মোটর ব্যবহার করার বেশি ইচ্ছা বা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে কার্বন এমিশন কমানোর জন্য। দ্য কনফারেন্স উইল সার্ভ as an important platform to promote 3R reduce, recycle, reuse and circular economy in Asia Pacific region. Which region? Asia Pacific region. অনেক সময় কিন্তু আমরা ভেবে থাকি যে না, যখনই কার্বন সার্কুলার এমিশন হচ্ছে তার মানে এখানে তো ইউএসএ আসবেই, ইউএসএ থাকছে, তার সাথে কিন্তু এশিয়াও আছে। বিকজ অফ ডেভেলপিং কান্ট্রিরা কিন্তু অলরেডি কার্বনের যতটা খরচা করার, যতটা দূষণ করা করে দিয়েছে, এখন টার্গেট হচ্ছে ডেভেলপ কান্ট্রিজ। যে সমস্ত ডেভেলপ কান্ট্রিজগুলো এখন নিজেদেরকে ইনফ্রাস্ট্রাকচার থেকে সমস্ত কিছুতে গ্রো আপ করছে, তাদের ওপর এইটা বেশি করে চাপানো হচ্ছে যাতে তারা কার্বনটা কম ইউজ করে এবং কার্বন ট্যাক্স বা কার্বন এমিশনের উপর একটু ধ্যান দেয়। নেক্সট কোথায় গেল? ইট এইমস টু প্রোভাইড পলিসি ইনপুটস টু গভর্নমেন্ট অফ অফিসিয়ালস অ্যান্ড এক্সচেঞ্জ বেস্ট প্র্যাকটিসেস। দ্য ফোরাম focuses on promoting circular economy in the Asia Pacific region and supporting progress towards the sustainable development goals, carbon neutrality. Indian leadership and vision. Indian ki vision ache? India's India Pavilion will showcase its achievements in the field 3 years circular economy, reflecting Indian holistic government approach. আগেই বললাম holistic government approach যেটা ইন্ডিয়ার প্রথম থেকেই টার্গেট। ইন্ডিয়া প্রিভিয়াসলি হোস্টেড ফোরাম ইন 2028 ইন্দোর মধ্যপ্রদেশ, জায়গাটার নাম মনে রাখবো 2018 ইন্দোর মধ্যপ্রদেশ। 2018 কোথায় হয়েছিল? এই মধ্যপ্রদেশ। জয়পুর ডিক্লারেশন কি? এটা ইকোনমিক পারপাসে কোশ্চেন জিজ্ঞাসা করে থাকতে পারে। ডিক্লারেশন, জয়পুর ডিক্লারেশন, হোয়াট ইজ জয়পুর ডিক্লারেশন বা এক্সাম্পল অফ জয়পুর ডিক্লারেশন। The forum will conclude with the adoption of the Jaipur Declaration to promote the transition to a resources efficient and circular economy in Asia Pacific countries. Conclude the adoption of promote transition and resources efficient, যেটা আবার সোর্স এফিশিয়েন্ট হতে পারে। রিসোর্স এফিশিয়েন্ট মানে যেটাকে আবার রিসোর্স করা যেতে পারে। সার্কুলার ইকোনমি ইন দ্য এশিয়া প্যাসিফিক কান্ট্রিজ। দ্য জয়পুর ডিক্লারেশন উইল বিল্ড অন হ্যানয় ডিক্লারেশন। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যানয় ডিক্লারেশনের উপর এটা কিন্তু বিল্ড করা হয়েছে। and provide framework for developing 3R circular economy and policies. Regional 3Rs and Circular Economy Forum. The forum was initiated in 2009 by the United Nations Center for Regional Development. It plays an important role in promoting sustainable development in Asia Pacific countries. It plays important role promoting sustainable development in Asia Pacific countries. It aims to provide policy strategies for mainstreaming 3R and circularity in the Asia Pacific region and to serve as a platform sharing the best practice of 3R. লাস্ট পয়েন্টটা কিন্তু নোট ডাউন করে রাখবে, কারণ লাস্ট পয়েন্টটা দিয়েই প্রিলিমসের কোশ্চেন আছে। আচ্ছা, কনসিডার দ্য নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। Consider the following statement. Despite being a global leader in cotton and synthetic fiber production, India's textile apparel industry are lagging behind in textile exports. The industry contributes about 2% of the country GDP, 10% of the industrial output, 6.20% of the India's overall exports. Which of the above statement is correct? 1 only, 2 only, both 1 and 2, neither 1 and 2. আজকে আমি পরপর করেছি, নেক্সট দিন থেকে কোশ্চেনগুলো আমি আলাদা করবো, অ্যান্সারগুলো আলাদা করবো, ঠিক আছে? কারণ এটা প্রত্যেকে দেখতে পাচ্ছে। অ্যান্সার A1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন আমি আগেই পড়ে দিয়েছিলাম এটা ডিটেলসে। অ্যান্সার A ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা কিন্তু প্রিলিমস পার্সপেক্টিভ হিসাবে দেওয়া হয়েছে। এখান থেকে আমি যেটা নিজে করেছিলাম প্রিলিমসের জন্য, যারা রিসেন্ট এটা কত ফেব্রুয়ারি, হ্যাঁ মার্চের ফার্স্ট, তাই তো মের 25 মে না 24 মেতে এক্সাম যতদূর সম্ভব। যদি মনে করে থাকো মার্চ পর্যন্ত কিন্তু পুরো নিউজ পেপার সলভ করো, মার্চ পর্যন্ত কিন্তু পুরো নিউজ পেপার সলভ করো। লাস্ট ইয়ার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কিন্তু সলভ করো। অনেক সময় এপ্রিলও ঢুকিয়ে দেয়, আমি বলবো না যে এপ্রিল স্কিপ করতে, বাট এপ্রিলেও অনেক সময় কোশ্চেন তুলে দেয়, তবে 15 এপ্রিলের পরে আর কোশ্চেন খুব একটা আসে না। তো সেই জন্যই বলা হচ্ছে যে এই যে এইটুকু জায়গা যেটুকু আছে না প্রিলিমস ওরিয়েন্টেড কোশ্চেনের, এটা হচ্ছে প্রিলিমস ওরিয়েন্টেড। এখান থেকে তোমরা শর্ট নোট বানাও, এখান থেকে যদি শর্ট নোট বানাতে পারো তাহলে পরীক্ষার সময় ওই মে মাসের 5-6 দিন মানে এক সপ্তাহ আগের থেকে জাস্ট এই কোশ্চেনগুলোই রিভিশন করো, তখন আর ওই
365 ডেজের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকে ওগুলো পড়া বেকার, কিচ্ছু হয় না ওগুলো পড়ে। আমি তো একদমই প্রেফার করি না, যারা অনেকেই বলে থাকে যে না 365 ডেজের পলিটিক্স 365, ইকোনমিক্স 365, কিচ্ছু আসে না ভাই। সব থেকে বেস্ট হচ্ছে নিউজ পেপার পড়ো, নিউজ পেপারের সাথে নিজে শর্ট নোট বানাও, আর এভরিডে যে তোমরা এমসিকিউগুলো দিচ্ছ সেখান থেকে শর্ট নোট বানাও। যদি না পাস করতে পারো তো আমাকে বলো। নেক্সট এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে, আগেই পড়েছি, গ্লোবাল লিডার কটন সিনথেটিক উই অল এভরিওয়ান নো, and India's textile apparel industry lagging behind textile exports. Current status of Indian textile industry: the industry contributes 2% of the country's GDP, 10% of the industrial output, 8.20% of the industrial overall exports. India is the second largest producer cotton producing after China. The sector has 4.5% share in global trade, with the United States and European contributing 47% India's textile and apparel exports. Contributing 47% India's textile এছাড়া others যেগুলো apparel exports. India is the 6th largest exporter of textile with 3.91% share in the world textile exports. Estimated কত হচ্ছে 35.87 billion in 2024. The sector is the second largest job creation country. Next point, next question. Consider the following statements. India has signed 13 free trade agreements, 6 preferential agreements with its trading partners to boost exports to goods and services, besides ensuring the greater markets access for domestic industry. Okay, the India-UK FTA negotiations began in January 2020. It has 26 chapters covering goods, services, investment, intellectual property rights, etc. Which of the following statements above these are correct? 1 and 2, 1 and 3, 2 and 3 and all of the above. আগেই পড়েছি আমরা 1 and 3 অ্যান্সার, একটু আগেই পড়েছি 13 ফ্রিট এগ্রিমেন্ট সাইন করা হয়েছে, রাইট, 13 ফ্রিট এগ্রিমেন্ট ইজ রাইট। নেক্সট কি দিচ্ছে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ইজ এ বুস্ট ট্রেডিং, দ্য ইন্ডিয়া ইউকে নেগোসিয়েশনস বিগান টু 2020, নো ইটস নট বিগান 2020, ইটস 2022, হ্যাঁ ইটস 2022. 26 চ্যাপ্টার কভারিং গুডস, ইয়েস ইটস 22 থেকে শুরু হয়েছে, 26 চ্যাপ্টার অফ কভারিং গুডস, যেটা গুডসের রিলেটেডই এরকম এগ্রিমেন্ট করা হয়েছে 26 চ্যাপ্টার্স। ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ইয়েস ইটস রাইট। The FTA will be the most comprehensive trade between the signed and any developed country. The part of the FTA negotiations are underway bilateral TT. Bilateral TT কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় যখন আমরা TT কোশ্চেন থাকে মেইনস ওরিয়েন্টেডে হয়তো দিয়ে দিল ফার্স্টে 1 নম্বরে বা এরকম কিছু ডেফিনেশন অফ বাইল্যাটারাল টিটি, দেন ইন্ডিয়া ইউকে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া এরকম যে যাদের সাথে করা হচ্ছে তাদের কিছু কিছু পয়েন্ট তুলে দিতে বলে বাইল্যাটারাল টিটি সম্পর্কে, বা এরকমও কোশ্চেন দেয় রিসেন্ট কান্ট্রি in India, how many countries signed a bilateral TT in India and given a short example of bilateral TT. অনেক সময় ডিরেক্ট কোশ্চেনও দেয়, আবার অনেক সময় হিন্দু থেকেও ঘুরিয়ে দেয়। নেক্সট BIT, the reciprocal agreements between the two countries promote and protect foreign investment in each other sectors. এটা কিন্তু ইম্পর্টেন্ট, reciprocal agreements between the two countries promote, protect and foreign investment in each other sectors. যেখানে দুটো কান্ট্রিরই যারা ফরেন ইনভেস্টমেন্ট করছে তারা যে যে সেক্টরে ইনভেস্ট করছে সেটাকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু দুটো কান্ট্রিরই। DCCC এর সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট একটু আগেই বললাম, ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড কি জানো অ্যাফেয়ার্স, commercial affairs. A social security agreement under which social security contribution short term cross border workers exempted for reimburse. ওখান থেকেই করা হয়েছে কোশ্চেনগুলো, ওখানেই পাবে সব। নেক্সট, consider the following statements. India is going to the host 12 regional 3R reduce, reuse, recycle and circular economy forum in Asia and Pacific. It will be held on 3 to 5th March 2025, Rajasthan International Center, Jaipur. Which one of the above the statements are correct? 1 only, 2 only, both 1 and 2 and neither 1 or 2. Answer? Answer C. Answer C is the right answer. একটু আগেই পড়েছি এক্স্যাক্টলি, সার্কুলার ইকোনমিক ফোরাম তাদের টার্গেট ছিল, সার্কুলার ইকোনমিক ফোরাম। নেক্সট কি আছে, এশিয়া প্যাসিফিক রিজিয়নের মধ্যে, এশিয়া প্যাসিফিক রিজিয়নের মধ্যেই তাদের টার্গেট ছিল। তারপরে হচ্ছে কোথায় তাদের সেন্টার, রাজস্থানের সেন্টার হচ্ছে, এখানে দিয়ে দিচ্ছে 12 রিজিওনাল রিডিউস, 3R কি কি, রিডিউস, রিইউজ, রিসাইকেল, এই তিনটেই তাদের টার্গেট।
সার্কুলার ইকোনমি বলে দিলাম, সার্কুলার যেগুলো যে জিনিসগুলোকে রিজেনারেটেড করা যায় সেটাই হচ্ছে সার্কুলার ইকোনমি। ওকে, নেক্সট আরেকটা কি লাস্ট টার্গেট কি দিচ্ছে এখানে, ও এইটা মেন জিনিসটা যেটা তাদের ফোকাস, এটা হচ্ছে কার্বন এমিশন। Jaipur Declaration is a built on Hanoi, uh, Hanoi Treaty. Next, the forum focuses on promoting the circular economy, Asia Pacific region, and supporting progress towards the sustainable development goals, carbon neutrality. সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের টার্গেট কিন্তু 2030 পর্যন্ত, তাই জন্যই এত কিছু করানোর, মানে এত কিছু টার্গেট করা হচ্ছে, যাতে যেই টার্গেটগুলো নেওয়া হয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য সেই টার্গেটগুলো কমপ্লিট করতে হবে। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। মিনিস্ট্রি অফ আয়ুষ প্রেজেন্টেড দ্য ন্যাশনাল ধনবন্তরী আয়ুর্বেদা অ্যাওয়ার্ড লিস্ট হ্যাজ বিন প্রেজেন্টেড বাই শ্রী প্রতাপ পারো ইয়াদব, Union Ministry of State, during an event held Mumbai. Vidyadhara Chand Sharma, Vidya Maya Ram Unional and Vidya Samir Govind Jamdgani received the award. Jamdgani, yes. Which of the following statement is correct? All above the above. Ministry of Ayush, Ayurveda, Ministry of Ayush, এই আয়ুষের ফর্মটা কিন্তু পড়বে। Conferred the prestigious National Dhanvantari Ayurveda Awards is the exceptional contributes the field of traditional Indian medicine. Traditional medicine এর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, আয়ুর্বেদিক, ইয়োগা যে ভাগগুলো সেগুলো কিন্তু ট্র্যাডিশনাল মেডিসিনের মধ্যে পড়ছে। ইট হ্যাজ বিন প্রেজেন্টেড বাই, কে প্রেজেন্ট করেছিল? শিব প্রতাপ পাল যাদব। এই যে এই মিনিস্ট্রি অফ আয়ুষ যেটা, সেটা নিয়ে একটা শর্ট নোট বানাবে, সব থেকে বেস্ট হয়। কারণ এই যে কিছু কিছু পার্ট থাকে, প্রত্যেকবার বাজেটে এর ওপরে কিছু না কিছু ইনভেস্ট থাকে, তারপর ইয়োগা রিলেটেড কিছু না কিছু কোশ্চেন থাকে। তো এই যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো প্রত্যেকেই আমরা জানি। অফিসের জুনেদ কি নাম, হ্যাঁ জুনেদ খানই তো ছিল, জুনেদ খানের শর্ট নোট ছিল। জুনেদ খান কিন্তু এরকম মানে প্রিলিমস ওরিয়েন্টেড কোশ্চেন থেকে তারা তিনি শর্ট নোট বানাতেন। কারণ জুনেদ স্যারের সাথে আমাদের ওখানেই থাকতেন তিনি, তো তার ফ্রেন্ডসের থেকে আমি দেখেছিলাম তার প্রত্যেকটা খাতার পাশে কিন্তু এরকম বড় কোশ্চেন, মানে যেটা মেন্সের ওরিয়েন্টেডের জন্য লিখেছে, কিন্তু সে রাফে এরকম সাইডে একটা কলাম কেটে জাস্ট প্রিলিমস বলে ওটা শর্ট বানিয়ে নিত। তো তোমরাও কিন্তু এটা ফলো করতে পারো। আচ্ছা, নেক্সট ধনবন্তরী প্রাইজ, আচ্ছা কত প্রাইজ দেওয়া হয়েছে? রিসিভড এন দ্য সিচুয়েশন দ্য ট্রফি ফিচারিং স্ট্যাচু অফ ধনবন্তরী, ক্যাশ প্রাইজ ₹5 lakh। National Dhanvantari Ayurveda Awards represent India's commitment towards a holistic healthcare while preserving the traditional medical knowledge. The award will inspire the new generation from holistic health practices that promise healthier and happier society. Very good. Next. Number 5, consider the statements, following statements. Sunil Bharti Mittal received the honorary knighthood medal. He received the honorary knighthood medal for advancing business relation between the United Kingdom and India. Knighthood medal, everyone knows, is related to history. Knighthood medal, knight উপাধি, যেটা 1913 সালে 1913 দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ট্যাগর বাই ব্রিটিশ, ওকে, বিকজ অফ গীতাঞ্জলি। দ্য কোশ্চেন ইজ হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর কারেক্ট। এখান থেকে কিন্তু দেখো কীভাবে হিস্ট্রি রিলেট করা গেল, এইরকমভাবে কিন্তু কোশ্চেন রিলেট করে পড়ো, না পড়লে কিন্তু ইউপিএসসির মানে বলে একদম বেসিক জিনিস, এক্স্যাক্টলি বেসিক জিনিস, কিন্তু কোশ্চেন রিলেট করতে আমরা কিন্তু সেটাই ধরতে পারি না। সেই জন্যই বলা যে ইউপিএসসি যারা প্রিপারেশন নিচ্ছ তারা সবসময় বেসিকের থেকেই কোশ্চেন করবে, কিন্তু কোশ্চেন হবে নাও ডেজ টপিক, সেখান থেকে সেইভাবে কোশ্চেনগুলো ফাইন্ড আউট করতে হয়। হুইচ ইজ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর কারেক্ট? 1 only, 2 only, both 1 and 2, and neither 1 or 2. সুনীল ভারতী মিত্তল রিসিভ দ্য এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে এখানে, আনসার হচ্ছে সি, বোথ 1 and 2. মিত্তল এন্টারপ্রাইজেস founder of Sunil Bharti Mittal received honorary knighthood medal, the business relation between United Kingdom and India. কাদের মধ্যে? United Kingdom and India. He received honorary knighthood medal, advancing business relation kingdom हो গেছে। Insignia of Knight Commander, the most excellent order, insignia of the Knight British Empire KBE at the special investiture ceremony
at the British High Commissioner residence. Mittal leadership has made lasting impact UK-India partnership. Mittal leadership has made a lasting impact with the UK-India partnership. Chalo, next. আচ্ছা এটা অ্যাপস আরবিআই ডেটা অ্যাপ লঞ্চ, এটা এইগুলো কিন্তু এটা বলতে গেলে ওয়ান লাইনে করেও আছে আবার ডেসক্রিপ্টেও আছে, ঠিক আছে। আরবিআই ডেটা অ্যাপ লঞ্চ বাই দ্য আরবিআই RBI data app launched by the RBI to offer access to the economic and financial data. The mobile application RBI data has been launched by the Reserve Bank, which will provide access to more than 11,000 different series of economic data related to the Indian economy. এই পয়েন্টে একটা কথা বলে রাখি, আরবিআই ডেটা যে অ্যাপটা লঞ্চ করেছে সেখানে কিন্তু ইনক্লুড দ্য ইন্ডিয়ান জিডিপি পর্যন্ত, ইন্ডিয়ান জিডিপি সেটাও পর্যন্ত এই অ্যাপে দেখা যাবে। তাছাড়া যদি বলা হয়ে থাকে, আমি পুরোটা পড়ে দিচ্ছি তবু আমি জিনিসটা বলে দিচ্ছি, আরবিআই ডেটা এইটার মাধ্যমে কী কী দেখানো যেতে পারে, ব্যাঙ্কিং ফেসিলিটিস, ব্যাঙ্কিংয়ে কী কী আরবিআই কত কোন ব্যাংকে কত রেপো রেটে ধার দিয়েছে বা কোন ব্যাংক আরবিআই থেকে কত রেপো রেট ধার নিয়েছে, লেন্ডিং যে এটা করা হচ্ছে সেটা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। আরেকটা জিনিস সেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্ক কান্ট্রিজ যারা রয়েছে, সার্ক কান্ট্রিজকে আরবিআই তাদের কত ইনভেস্ট করেছে সেটাও পর্যন্ত দেখা যাবে। এর একটাই রিজন আরবিআই ডেটা অ্যাপ লঞ্চ, কারণটা হচ্ছে দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান্টস টু ইন্ডিয়ান ইকোনমি মোর ট্রান্সপারেন্ট। ওকে, কারণ অনেক সময় আমরা বলতে শুনি যে গভর্নমেন্টের ইনভেস্টের কোথাও না কোথাও ঘাটতি থেকে যাচ্ছে, যাতে এই কথাগুলো গভর্নমেন্টকে মোস্ট অফ দ্য টাইম গভর্নমেন্টের কাছে পৌঁছাইতে অবশ্যই, যাতে গভর্নমেন্টকে এই জিনিসগুলো ফেস করতে না হয়, তাই গভর্নমেন্ট আরবিআই অফ ইন্ডিয়া এই স্টেপটা নিয়েছে যে এই অ্যাপের মাধ্যমে দ্য পিপল ওয়ান্ট টু দ্য নেশনস অফ পিপল তারা জানতে পারবে যে আরবিআই অ্যাজ আ ইন্ডিয়ান ব্যাংক সে কোন কোথায় কত ফরেন এক্সচেঞ্জ বা ফরেন ইনভেস্ট করছে আর সার্ক কান্ট্রিজকে কত দিচ্ছে, কত ইনভেস্ট করা হচ্ছে, সমস্ত কিছু এই অ্যাপের মাধ্যমে জানা যাবে। দিস মোবাইল অ্যাপ প্রেজেন্ট ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডেটা রিলেটেড টু দ্য ইন্ডিয়ান ইকোনমি। ওকে, ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডেটা যেগুলো আমাদের আছে এমএসএমই সেক্টরসে কত আমি প্রথমেই বললাম যে জিডিপি যখন জানা যাবে, তার মানে যেখানে যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনভেস্ট করছে সেখানে সেখানে প্রত্যেকটা পার্ট এই অ্যাপের মাধ্যমে ডেটাটা পাওয়া যাবে। একদিক দিয়ে সুবিধাই হলো, যখন তোমরা কোনো ডেটা আরবিআই ইকোনমিক্সের ক্ষেত্রে ডেটা মেন, কারণটা হচ্ছে অত ভাস্ট লেখা যায় না, সেখানে যদি আমি ডেটা দেখাতে পারি অ্যাজ দ্য ডেটা চার্টের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম, টিচারের একটা আলাদা ইমপ্রেশন পড়বে, খাতাটাও দেখতে সুন্দর লাগে এবং নিজেরও টাইমটা বাঁচবে। তো যারা চার্ট বানিয়ে থাকো এই হ্যাবিটটা বানাতে পারবে তাদের জন্য কিন্তু ইজিলি, বিশেষ করে ইকোনমি বলো, জিওগ্রাফি বলো, জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি যে চ্যাপ্টারগুলোতে যারা জিওগ্রাফি অপশনাল থাকে তাদের জন্য খুব ভালো। ইভেন কেস অফ এথিক্স অ্যান্ড এসে, এই একটা না একটা পয়েন্ট কিন্তু থাকে এরকম রিলেটেড, মিক্সড এনভায়রনমেন্টও থাকে, ইকোনমিক্স থাকে, জিওগ্রাফিও থাকে। তো এরকম কিছু রিলেটেড যখন এসে থাকবে সেখানে তোমরা চার্ট কিন্তু ফলো করতে পারো। এসেতে একটা চার্ট লিখলে আমি যেটা দেখেছি মনে করি যে টিচারদের একটা আলাদাই কিন্তু ইমপ্রেশন পড়ে, কারণ অত এমনিতেই এসে একটা ভাস্ট প্রজেক্ট, তো ওখানে যখন আমি একটু শর্টে কিছু লিখবো ন্যাচারালি টিচারের একটা আলাদা ইমপ্রেশন পড়বে। তো চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। Next, users will be able to view the time series data and graphs charts, download the data for analysis. The app will also have details such as data source, unit of measurement, frequency and the recent updates besides the banking outlets. Select the app with the help of users in the banking facilities within the 20 km their locations. Okay. সিলেক্টেড ব্যাঙ্ক, যে ব্যাংকের আমাদের তোমার এরিয়া থেকে 20 কিমির মধ্যে যে যে ব্যাংকে কী কী ফেসিলিটিস দেওয়া হচ্ছে, কী কী ফেসিলিটিস আছে বা কি ওখানে কি লেন্ডিং প্রসেস চলছে সেগুলো পর্যন্ত ওখানে দিয়ে দেওয়া হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট, ইকোনমি অ্যান্ড বিজনেস মনিটারি পেনাল্টি অফ ₹39 লাখ imposed on Citibank by the RBI. মনিটারি পেনাল্টি, সিটি ব্যাংককে মনিটারি পেনাল্টি কে দেবে? আরবিআই। মনিটারি পেনাল্টি দেওয়ার একমাত্র অধিকার আছে আরবিআই। মনিটারি পেনাল্টি দিয়েছে ₹39 লাখ imposed on Citibank। কোন ব্যাংকে? সিটি ব্যাংক। This penalty imposed for the non-compliance with creation, direction related to the large exposures framework and the furnishing of credit information companies.
কেন দিয়েছে, কারণটা কি দিয়েছে, ডিরেকশনস রিলেটেড, সার্টেন ডিরেকশন রিলেটেড টু দ্য লার্জ এক্সপোজার ফ্রেমওয়ার্ক অ্যান্ড দ্য ফার্নিশিং ক্রেডিট ইনফরমেশন ক্রেডিট, যার এই মানে যে তুমি কত ক্রেডিট দিচ্ছ আর কত তুমি মানে এই যে এই কতটা লার্জ যে এক্সপোজার ফ্রেমওয়ার্ক, কত তোমার ক্রেডিট অ্যান্ড ডেবিট চলছে, সেটা যদি তোমার কাছে ক্লিয়ার ডেটা না থাকে, তুমি যদি আরবিআইকে দিতে না পারো, তখন তো আরবিআই তোমার উপর ডাউট করবেই যে তুমি আরবিআই থেকে এত লোন নিচ্ছ, কিন্তু সেই লোনটা কোথায় গিয়ে তোমার ইনভেস্ট হচ্ছে সেটা যদি তুমি দেখাতে না পারো। On February 22, a fine of rupees 6,20,000 had also been imposed of Ashirvad Microfinance Ltd by Apex Bank. Apex Bank মানে কিন্তু এখানে আরবিআই মেন ব্যাংক, Apex Bank মানে কিন্তু আরবিআই, to for failing provide household income information on certain borrowers to the credit information companies. It also failed to provide fact sheets the certain gold loans customers. অফকোর্স এখন আমরা দেখি বেশিরভাগ প্রাইভেট ব্যাঙ্কগুলোতে বলা হয় যে গোল্ড লোনস, লাইক আইসিআইসি ব্যাঙ্ক থেকে শুরু করে মুথুট ফিনান্স ইজ অলসো ইন দ্য গোল্ড লোন কোম্পানি, সেম থিংস সিটিআই, সিটি ব্যাঙ্ক, ফ্যাক্ট শিট অন সার্টেন গোল্ড লোন, যে গোল্ড লোন কাস্টমার যেটা ফেল টু প্রোভাইড করা হয়েছিল, সেটার যে ফ্যাক্ট শিটস থাকে সেই শিটসটা দিতে তারা প্রপার দিতে পারেনি যে ব্যাংকের ম্যানেজার বা ফাউন্ডার। Besides this, it failed to establish a system auto escalation of all all complaints. They were partly or wholly rejected by this internal grievance and redressal mechanism on the internal ombudsman for a final decision. Next, additionally, the RBI has imposed monetary penalty of 1,50,000. কত ইম্পোজ করেছিল প্রথমে, মনিটারি পেনাল্টি 1,50,000 রুপিস অন JM Financial Loans Limited. The penalty was imposed as the company failed to disclose the approaches, the gradation risk of rational charging different rates of interest, different categories of borrowers. Imposed কত কি বলছে, the penalty was imposed, the company failed to disclose the approaches, the gradation risk, যে রিস্ক নেওয়া হয়েছিল, যে রিস্ক দিয়েছিল ওরা, সেই রিস্কে যে যার জন্য রিস্ক দেখা গেছে তার জন্য ডিফারেন্ট রেটস, এক একবার এক এক রকম রেটস, যেটা আরবিআইয়ের সাথে রেটস থাকে সেই রেটসেরও হয়তো আরবিআই যে রেটসটা ঠিক করে দেয় সেই রেটস না দিয়ে হয়তো তার কম দিচ্ছে, তাই জন্য ইন্টারেস্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ বড়োয়ার, যে বড়োয়ার ডিফারেন্ট ক্যাটাগরি যেখানে যেখানে থাকে আরবিআই, সেখান থেকে তুমি যত লোন বড় করছো সেই যে ইন্টারেস্টটা থাকছে সেটা যখন তুমি দিতে পারছো না, সেটার উপর পেনাল্টি। নেক্সট, Sport Memory League World Championship 2025 owned by 20-year-old Indian student Vishwa Rajkumar. The Memory League World Championship 2025 was owned by the Vishwa Rajkumar, Memory League World Championship 2025 was owned by Vishwa Rajkumar by memorizing order of 80 random numbers in 30.50 seconds. Oh my god, 80 random words in কত সেকেন্ডে, 30.50 seconds, and 30 images in 8.40 seconds. Wow. Next, the Memory League World Championship is an intense online competition. According to the Memory League website, Rajkumar is ranked number 1 with 5,000 points. Very good. Rajkumar is a student of Mana Kulvania Nagar Institute Technology, Puducherry. That championship took place between the 5th January and 2nd February 2025. কবে কবে হয়েছিল এটা দেখায়, 5th January and 2nd February 2025. দেখো ইউপিএসসি রিলেটেড যদি স্পোর্টসের কথা বলা হয় থাকে তাহলে কিন্তু খুব একটা স্পোর্টস থেকে আমার গেমের কথা মনে নেই, গেমিং কোশ্চেন খুব কম আসে, গেমিং কোশ্চেন ততটাও দেয় না, দিতে পারে হয়তো কে কী র্যাঙ্ক করেছিল এরকম, বেশি কোশ্চেন আসে কিন্তু সায়েন্স অ্যান্ড টেক থেকে, সায়েন্স অ্যান্ড কোশ্চেন টেক থেকে প্রতিবার দেখবে 6 to 7 কোশ্চেন আছে, এইগুলো কিন্তু WBCS, SSC CGL এইগুলোর থেকে, সেগুলোতে কিন্তু স্পোর্টস ক্যাটাগরি থেকে কোশ্চেন এসে থাকে। তো যারা WBCS SSC CGL এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হয়তো দিয়ে দেবে মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এটা কবে হয়েছিল, র্যাঙ্কারের নাম্বারটা খুব কম দেয়। আমি যতবার দিয়েছিলাম সিজিএল পরীক্ষা একবারই দিয়েছিলাম, বাট হয়নি, সেই পরীক্ষাতে আমি একবারই দিয়েছিল যে যিনি জিতেছে সেটা এবছরেরটা দেয়নি, তার থেকে 5 বছরের আগে কোশ্চেন দিয়েছে, তো
তো তোমরা এটাও দেখতে পারো, এখন হয়তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তবু আমি যেহেতু দিয়ে ফেস করেছিলাম বলেই আমি বললাম যে স্পোর্টস মেমোরি যেটা এবছর হয়েছে, যে 1 নম্বর র্যাঙ্ক করেছে, তো তার থেকে আগের বছর, তার আগের বছর তারা কী কী র্যাঙ্ক করেছে সেই রকম কোশ্চেন দেখতে পারো। আচ্ছা, নেক্সট 16 competitors from the top of the memory league world rankings competed remotely and double elimination tournament to determine 2025 memory league world champion. Okay, next national barytes, feldspar, mica and quartz have been classified as a major minerals. Barytes, feldspar, mica, quartz is a minerals, we all know. What is barytes? Can anyone guess? Barytes is a mineral. It's consisting of the barium sulfate. Barytes was a mineral consisting of the barium sulfate. ঠিক আছে, কনসিস্টিং অফ দ্য বোরিয়াম সালফেট। এটা আরেকটা কথা বলে রাখি, ইটস জেনারেটেড, মানে জেনারেটেড না, ইটস জেনারেটেড হোয়াইট কালার অর কালারলেস। মেনলি আমি যেটা দেখি, যেটা আমিও নোট বানাই, যে এটা কোথায় থাকে বা কোন এরিয়া, এরকম কিছু একটা থাকে, এর এরিয়া তো এখানে আমি বইতে পাইনি। আর একটা জিনিস, সেটা হচ্ছে এর কালার কীরকম হতে থাকে, এটা আদৌ কি পরে রং চেঞ্জ করে নাকি এর আদৌ কোনো রং আছে, এইটা খুব ইম্পর্টেন্ট জানাটা। তো এটা কিন্তু মেনলি হোয়াইট কালার অর কালারলেস, হোয়াইট অর কালারলেস। ওকে, feldspar. What is feldspar? Feldspar contains in aluminium and silica. Feldspar contains in aluminium and silica. Contains in aluminium and silica. Okay, feldspar contains in aluminium and silica. আর মিকা কি? মিকা হচ্ছে fairly light quartz, no sorry, fairly light minerals. Mica is a fairly light minerals. Mica is a fairly light minerals and quartz is very known, quartz is the most common mineral. Quartz is most common mineral. It's a modern component of many igneous metamorphic, sorry, pronouncing metamorphic, many igneous metamorphic and sedimental rocks. Quartz is a form of igneous metamorphic and sedimental rocks এর, ঠিক আছে, এই তিনটেই থাকে। তিনটের মেন রিজন যেটা, সেটা কোশ্চেনটা এই কারণেই করা, এটা হচ্ছে জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন। জিওগ্রাফিতে কিন্তু, ফিজিক্যাল জিওগ্রাফিতে মিনারেলস থেকে কোশ্চেন থাকবেই, এটা কিন্তু নেসেসারি। এটা একটাও এমন পরীক্ষা দেখবে না যেখানে এই মিনারেলস থেকে কোশ্চেন থাকে না, তাই জন্যই দেওয়া কোশ্চেনটা। Barytes, feldspar, mica and quartz have been classified as a major minerals. Yes, Barytes, feldspar, mica have been shifted from the list of minor minerals to the category of major minerals. আগে কিসে ছিল? মাইনর মিনারেলসে, এখন সেটা শিফট করা হয়েছে মেজর মিনারেলসে। Quartz, feldspar and mica are found in the pegmatite rocks which are important source of many critical minerals. কোথায় পাওয়া যায় এই তিনটে, কোয়ার্টাজ, ফেলসপার অ্যান্ড মিকা? আমি একটু আগেই বললাম কোয়ার্টাজ কিন্তু দ্য ফর্মড অফ ইগনেসিয়াস মেটামরফিক অ্যান্ড সেডিমেন্টারি রক্স। কোথায় পাওয়া যাচ্ছে? পেগম্যাটাইট রক্সে, ফাউন্ড কোথায় পাওয়া যায়? পেগম্যাটাইট রক্স হুইচ আর ইম্পর্টেন্ট সোর্স অফ মেনি ক্রিটিক্যাল মিনারেলস। These minerals are vital for new technologies, mainly in energy transition. প্রত্যেকেই জানি এটা আমরা, vital for new technologies, mainly in energy transition, spacecraft industry, যেগুলো স্পেসক্রাফট, যেগুলো বিমান চালক, আমরা প্রত্যেকেই জানি, এতটাও তো প্রত্যেকেই জেনে থাকে, বিশেষ করে বিমানে, স্পেসক্রাফট ইন্ডাস্ট্রি অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর,
ওষুধের মানে ওষুধের যে রাংতা ফাংতাগুলো থাকে, ওষুধের যে ইয়েগুলো থাকে সেগুলোর জন্য তোলা ইয়ে থাকে। হেলথ কেয়ার সেক্টর, barite has a various industrial applications which is used for oil and gas, drilling, electronics, TV screens, rubber, glass, etc. Barite has various industrial barriers কোথায় barite কোথায় কোথায় ইউজ করা হয়? Used for oil and gas, drilling, electronics, TV screens, rubber, glass, etc. Barite is used to make density concrete to block X-ray emissions. কিসের? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। barite is used to, very important, যদি দেওয়া যায় যে এক্সরে এমিশনস করতে, তোমার হসপিটালে এক্সরে এমিশনস করতে হুইচ মিনারেলস হ্যাভ টু বি হেল্পড, তাহলে কিন্তু অ্যান্সার লিখতে হবে barite, ইউজ টু মেক হাই ডেন্সিটি টু কনক্রিয়েট দ্য ব্লক এক্সরে এমিশন ইন হসপিটাল, পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড ল্যাবরেটরিজ। The reclassification of barite feldspar, mica and quarters will not adversely affect the lease period of the existing leases. These mineral mines are gradually registered with the Indian Bureau of Mines and will be regulated at a major minerals. Next, National IIT Madras hosted the Asia's first global hyperloop competition, Science and Tech. ওকে, একটু আগেই বলছিলাম সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেন কিন্তু প্রত্যেকবার মানে 6টা-7টা করে থাকে, তার মধ্যে কিন্তু এই একটা এইরকম ডিপার্টমেন্টে থাকবে একটা। IIT Madras hosted Asia's first global hyperloop competition from 21 to 25. Hyperloop competition, what is hyperloop competition? Recently এটা আমি পরশু, হ্যাঁ, ইন্ডিয়ান কি জানো ইয়ের নামটা, ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল এসেছিল, আইআইটির ল্যাগিং বিহাইন্ড স্টুডেন্টদের কেন জব পাওয়া যাচ্ছে না, সেখানে একটা ইয়েতে দেওয়া হচ্ছিল, কলামে লিখেছে যে আইআইটি মাদ্রাজের এই যে মানে ফাউন্ডেশন হোস্টিং যে হাইপারলুপ কম্পিটিশন, এটা লিখেছিল। হ্যাঁ, রাইট। এশিয়া's first global hyperloop competition, GHC, has been organized by the IIT Madras. 150 industry delegates from across the world participated in this event. The competition was held at Discovery, the Indian Institution of Technology Madras satellite campus located in Thaiyur. তাঞ্জাভুর। আচ্ছা, এর প্রিভিয়াস নেম কেউ বলতে পারবে? থাইউরের প্রিভিয়াস নেম তাঞ্জাভুর। The competition was organized by IIT Madras, Pravartak Technologies Foundation and SAE India with addition. SAE India मतलब Society of Automotive Engineers, SAE full form of Society of Automotive Engineers, ঠিক আছে? এটা কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা কোনো এগ্রিমেন্ট বা কিছু না। নামটা শুনে অনেকের ক্ষেত্রে মনে হতে পারে কি আবার এগ্রিমেন্ট হলো বা কি কোন ফাউন্ডেশন হলো। SAE India मतलब Society of Automotive Engineers with the additional support of the Ministry of Railways. এইটা ইম্পর্টেন্ট। আইআইটি মাদ্রাসের এই হাইপার লুপ কম্পিটিশান যেটার মাধ্যমে কি বলবো, লাস্টে এই লাইনটা আছে, আমি পড়েছিলাম, হ্যাঁ বলছি দাঁড়াও। The main event of this united global talent industry leaders and researchers fostering collaboration, innovation and real world implementation of hyperloop technology. Hyperloop is the fifth mode of transportation. Yes, এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। Hyperloop is the fifth mode of transportation. It is a train that travels in a near vacuum tube. এখন যে আমরা বন্দে ভারত চালাচ্ছি না, সব থেকে বেস্ট মানে সব থেকে গতিবেগ বেশি যে ট্রেন, তার থেকেও বেশি গতিবেগ যদি হয় সেটা হচ্ছে হাইপারলুপ ট্রান্সপোর্টেশনের, সব থেকে বেশি গতিবেগ। ভ্যাকিউম টিউবের মধ্যে দিয়ে যে কত জোরে একটা স্পিডে যেতে পারে সেটাই এটার মেন মোটো। দ্য রিডিউস air resistance allows the capsules inside the tube to reach the speeds of more than 1000 km per hour. এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। রিডিউস দ্য রেজিস্ট্যান্স অ্যালাউস ক্যাপসুলস ইনসাইড দ্য টিউবের ভেতরে, টিউবে যেটা থাকে, যে এয়ারটা থাকে সেটা রিডিউস করে, এবং স্পিডস কত থাকে তার 1000 কিমি পার আওয়ার, ঘন্টায় 1000। বাবা। নেক্সট,
Person in news in Indian government has appointed Shaktikanta Das as a principal secretary to second time to the Prime Minister Modi. Okay, Shaktikanta Das, we all know that the RBI governor. Government has appointed the Shaktikanta Das as the principal secretary to second time to the Prime Minister Modi February 22. His appointment has been approved by the appointment committee of the cabinet. এটা কিন্তু very important question, এটাই দেবে, the appointment committee of the cabinet. Which department has, যদি দেওয়া হয় কোশ্চেন করে appointment, which department has appointment as a principal of secretary, the appointment committees of cabinet. অনেক সময় অ্যাপয়েন্ট কমিটিজ অফ পিএম, অ্যাপয়েন্টমেন্ট কমিটিজ অফ প্রেসিডেন্ট, এরকম কিছু দিয়ে ঘুরিয়ে দেয়। কোশ্চেনটা হবে অ্যাপয়েন্টমেন্ট কমিটিজ অফ দ্য ক্যাবিনেট। হিজ অ্যাপয়েন্টমেন্ট উইল বি বিকাম এফেক্টিভ মোর দ্যান ফ্রম দ্য ডেট অফ অ্যাজিউমিং চার্জ। His tenure will be that co-terminus with the tenure of the Prime Minister until further orders whichever is earlier. Very important কিন্তু টেনিয়ার কি, কো টার্মিনাস উইথ দ্য টেনিয়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার যতদিন থাকবে, টেনিয়ার যতদিন, ততদিন তিনি থাকবে। অর দ্য আনটিল ফার্দার অর্ডার্স হুইচ এভার ইজ দ্য আর্লিয়ার, যেটা তাছাড়া যদি আগে কিছু ঘটে থাকে সেটা ওয়াইজ চেঞ্জ করা হবে। দাস ইজ দ্য রিটায়ার্ড আইএস অফিসার অফ তামিলনাড়ু। হ্যাঁ, তার অপশনাল সাবজেক্ট কিন্তু ছিল ইকোনমি। he has served as the 25th governor of RBI. কত নম্বর গভর্নর অফ আরবিআই, এটা কিন্তু এসএসসিতে এসেছিল একবার, গভর্নর অফ আরবিআই। তখন শক্তিকান্ত ছিল না, সরি শক্তিকান্ত দাস ছিলেন না, অন্য একজন ছিলেন, কিন্তু কত নম্বর গভর্নর চলছিল রিসেন্ট, সেই পয়েন্টের কোশ্চেনটা কিন্তু এসেছিল। 25th গভর্নর অফ আরবিআই। হি হ্যাজ অলসো সার্ভড অ্যাজ ইন্ডিয়াস G20 শেরপা অ্যাজ দ্য মেম্বার অফ দ্য 115th ফিনান্স কমিশন। কত কমিশন, কত নম্বর কমিশন এবং কি সার্ভ করেছিল, কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা দিতে পারে হু ওয়াজ সার্ভড অ্যাজ এ G20 শেরপা, অপশান দিয়ে দিল কিছু নাম, অ্যান্সার হবে শক্তিকান্ত দাস। আর কত নম্বর কমিশন ছিল, সেটা হচ্ছে 15th ফিনান্স কমিশন। PK Mishra is currently serving as a principal secretary of the Prime Minister. Who is the currently serving as the principal secretary of the Prime Minister? PK Mishra. He is a retired IAS officer at the Gujarat Court. সো যারা ভাবে না যে ইউপিএসসি কেন একটা লোকে একটা চাহিদা থাকে ইউপিএসসি, তো দ্যাটস দ্য মেন রিজন। এখানে যতগুলো ক্যাবিনেটে গেছে তারা কেউ কিন্তু আইএস ছাড়া না। তো হ্যাঁ, যদি কেউ 25 বছর বা মানে 23 বছরে, যেমন টিনা দাবি, তারপরে হচ্ছে রিসেন্টলি যেটা স্মিতা ম্যাম, তারপরে হচ্ছে বি চন্দ্রকান্ত না কি যেন নাম ছিল, আই থিঙ্ক অযোধ্যাতে এখন আছেন। তো এনারা যারা একদম কম বয়সে 24 বয়সে যারা জয়েন করে তারা কিন্তু ক্যাবিনেট পর্যন্ত যেতে পারে। আদারওয়াইজ যারা 30 বলো 32, যদি তুমি পজিশনে কাজ ভালো করে থাকো তখন একটা চান্স থাকতে পারে, নিদার দ্যান ক্যাবিনেটে যাওয়া সবার ইয়ে থাকে না। তো আমাদের টার্গেট অত ভাবার দরকার নেই, ভাবতে হবে ইউপিএসসিটা ক্লিয়ার করা। একটা বিকাশ দিব্যাকাতির একটা ইয়েতে দেখবে, প্রত্যেকেই আমরা দেখে দেখি বিকাশ দিব্যাকাতির ইয়েগুলোতে, ভিডিওগুলোতে বিকাশ দিব্যাকাতি বলেছিল যে যদি আইএসের প্রপার এজ হতে হয় তাহলে কিন্তু 22 বছরই লাস্ট করা দরকার। এবং ওঝা স্যারও এটাই বলে থাকে যে 22 বছরের মধ্যে ওটাকে, যেটা আগে চলতো যখন ব্রিটিশদের টাইমে 19 থেকে 22-এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি করলে প্রপার যে একটা ডিএম থেকে, মানে কি বলবো, ডিএমের যে একটা পার্ট থাকে সেই পার্টগুলো কমপ্লিটলি করা যায় এবং প্রত্যেকটা ক্যাবিনেটের যে ভাগ থাকে ক্যাবিনেটে যাওয়া যায়, ভাগ বলছি ক্যাবিনেটে এটা যাওয়া যায়। নেক্সট, হ্যাঁ ইন্টারন্যাশনাল এটা ইন্টারন্যাশনাল ফেডরিক মার্জ খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন লিড কনজারভেশন ওন দ্য পোলস। আচ্ছা জার্মানি, সেটা কোশ্চেনটা কীরকম দিতে পারে, এটা দিতে পারে। আচ্ছা জার্মানি, ইউএন। Germany's 2025 election results have been declared. Frederick Marx Christian Democratic Union, which party? Democratic Union, Christian Democratic Union led. Conservative own the polls. Who own the polls? The party নামটাই দিতে পারে, যে দুটো পার্টি থাকে সেই দুটো পার্টির মধ্যে থাকে। They have fallen short their anticipated 30% share of the vote with 20.8% of the vote. The far right alternative for Germany achieved its best ever outcome. Incumbent Chancellor Olaf Scholz got 3rd rank. কে ইনকামবেন্ট চ্যান্সেলর, মানে যিনি ওটার অপোজিশন বলতে পারো, ওলাফ স্কলস। হু ইজ দিস অপোজিটর? 3rd rank পেয়েছেন
SPD. Merge may form a stable government by forming a garden coalition with the Social Democratic Party. Merge may form the stable government forming a grand coalition with the Social Democratic Party, which is now led by the Chancellor of Olaf Scholz. এই দুটো একসাথে সোশ্যাল ওলাফ স্কলস কোন পার্টি থেকে? সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD, আর উনি কোন পার্টি থেকে? AFD, হ্যাঁ AFD থেকে ডেমোক্রেটিক পার্টি SPD, অ্যান্ড হুইচ ইজ নাও লিড বাই দ্য চ্যান্সেলর অফ ওলাফ স্কলস। এই দুটো কোয়ালিশনে একটা স্টেবল গভর্নমেন্ট ফর্ম করা হবে। নেক্সট, আ টু পার্টি কম্বিনেশন would hold 329 seats. কতগুলো সিট ছিল? 329 সিটস, হুইচ ইজ সিগনিফিকেন্টলি মোর দ্যান দ্য মেজরিটি। যেটা টু পার্টি কম্বিনেশন কতগুলো সিটস হোল্ড করেছে? 329 সিট, যারা জিতবে যেটা সব থেকে বেশি পাবে যে পার্টি। A sudden election was held in when Olaf Scholz three-party coalition administration collapsed last year. Last year Olaf Scholz যে three-party coalition যেটা ভেঙে মানে কোলাপস করে যায়, তারপরে সাডেন ইলেকশন একটা হেল্ড করা হয়েছে, করা হয়, সাডেন ইলেকশন করা হয়। 83% of the voters, 83% of voters cast ballots in the election, and the highest number since before the reunification in 1990. 1919 এর পরে হাইয়েস্ট পার্সেন্ট 83% অফ ভোটার্স, যেটা 1990-তে লাস্ট হয়েছিল, তারপরে এইবার প্রথম যেটা ভোটার্স এখানে ভোট দিয়েছে। নেক্সট, program and initiates Haryana government launch witness the protection scheme. Haryana government launch witness the protection scheme. Which government launched the witness of protection scheme? Haryana government, যেটা দরকার ছিল ওয়েস্ট বেঙ্গলে বাট ইম্পসিবল, সেটা হরিয়ানা গভর্নমেন্ট স্টার্ট করেছে। Haryana government has rolled out the Haryana Witness Protection Scheme 2025. It will ensure the protection of the witness as the state is ready to implement the 3 new criminal laws. Ensure যারা উইটনেস, যদি কোনো কিছু ঘটে থাকে তার যে উইটনেস থাকে তার প্রোটেকশন দেওয়ার জন্য গভর্নমেন্ট এই স্কিমটা শুরু করেছে। This scheme will be applicable to the witness of those offences which are punishable with the death or life imprisonment or imprisonment up to 7 years above. যেই স্কিম যার মাধ্যমে যে উইটনেস আছে তাকে পানিশেবল অর ডেথ অফ লাইফ ইমপ্রিজনমেন্ট, যাকে মৃত্যুদণ্ড দেওয়া যায়, আবার 7 বছরের ঊর্ধ্বে কারাদণ্ড দেওয়া হয়। It will cover the punishment under the সেকশনগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। 74, 75, 76, 78, 77, 78 and 79 of the ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে কি কি সেকশন? 74, 75, 76, 77, 78 এবং 79, এই কটা সেকশনের আন্ডারে যে যে অফেন্সেসগুলো হয়ে, যদি কেউ অফেন্স করে থাকে সেইগুলো এই আন্ডার সেকশনে তাকে যে পানিশমেন্ট দেওয়া হয়, এই পানিশমেন্টে যে উইটনেস থাকবে তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হরিয়ানা গভর্নমেন্টের স্কিম বার করেছে। আন্ডার দিস স্কিম দেয়ার উইল বি দ্য 3 ক্যাটাগরিজ অফ উইটনেস বেস দ্য থ্রেট পারসেপশন। 3 categories. Witness the base of threat perception. Category A, it includes the situation where the threat extends to the life of witness and the family members, any person whom witness is related. যদি ওই উইটনেসের কোনো ফ্যামিলি রিলেটেড বা কারো ফ্যামিলি রিলেটেড যদি কেউ থেকে থাকে তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব, সেটা হচ্ছে ক্যাটাগরি এর মধ্যে পড়ছে। ক্যাটাগরি বি, it involves cases where the threat extends to the safety, reputation or property of witness and their family members. সেই উইটনেসের প্রপার্টি এবং তার সেফটি, তার রেপুটেশন, এই সমস্ত কিছু তার যাতে থ্রেট না হয় এবং তার ফ্যামিলি মেম্বারও যাতে থ্রেট না হয়, সেটা পড়ছে ক্যাটাগরি বি এর মধ্যে। ক্যাটাগরি বি এর মধ্যে তার ফ্যামিলির মধ্যে রেপুটেশন কথাটা মনে রাখতে হবে, কারণ রেপুটেশন, ফ্যামিলি মেম্বার, প্রপার্টি, এই তিনটে যাতে যে উইটনেসের, যদি কেউ উইটনেস থেকে থাকে কোনো একটা অফেন্সের, তো সেই দায়িত্বটা ক্যাটাগরি বি এর মধ্যে পড়ছে এবং হরিয়ানা গভর্নমেন্টের এই উইটনেস প্রোটেকশন স্কিমের। ক্যাটাগরি সি, ইট ইজ অ্যাপ্লাইড ওয়্যার দ্য থ্রেট ইজ মডারেট and involves harassment or the intimidation of the witness, their family members. It applied where the threat is moderate and involves harassment. যদি কোনো উইটনেসের ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে ইন্টিমিডেশন অফ উইটনেস এবং তার সাথে কোনো ইন্টিমিডেশন বলতে এখানে কী বোঝাবে, সেটা বাহ্যিক কোনো একটা খুব একটা ভালো কাজ নয়, বা বাহ্যিক কোনো একটা অপরাধবোধ যে কাজগুলো, ইন্টিমিডেশন অফ দ্য উইটনেস, দেয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং তার ফ্যামিলি মেম্বারদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করা হয়, ইন্টিমিডেশন, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাটাগরি সি।
নেক্সট, আচ্ছা, National BTR of Assam will include Bathusism is an official option in the religion column of various application forms. What is Bathusism? Bathusism is কি? Bathusism টা কি? Bathusism is the folk region of the northeast. It's a folk region of northeast. Okay, Bathusism of the folk religion of the northeast. আচ্ছা, এই Bathusism পিপলদের কি বলা হয়? Those people are known as Bodo people. Bathusism people are known as Bodo people. Okay, কেন এটা বলা হয়, মানে সরি, Bathusism নেমটার কারণটা কি? কারণটা হচ্ছে এদের একটা 5 প্রিন্সিপালস আছে। 5 প্রিন্সিপালসের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে কি বলে, এয়ার, ওয়াটার, ফায়ার অর বাথ, সরি, বাথ, এয়ার, ওয়াটার অর ইদার অ্যান্ড ইদার, সরি, হ্যাঁ, এই যে 5 প্রিন্সিপালস, এই 5খানাকে নিয়ে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে বাথুসিজম। বাথুসিজমের ফার্স্ট ডেইটি এখানে লেখা আছে, এই যে গড ইজ নোন অ্যাজ দ্য বাথুয়ারি, দ্য ফার্স্ট ডেইটি অফ বাথুয়ারি। বাথুসিজমের ফার্স্ট ডেইটি কি? বাথুয়ারি। সেকেন্ড ডেইটির নাম হচ্ছে ময়না, না এরকম MAIN, না MOINCK, এরকম মনি, না MONICA, এরকম কিছু একটা নাম ছিল, ওটা অতটাও দেয় না। কিন্তু ফার্স্ট ডেইটি কারা তাকে মেনে থাকে, যেমন কর্ণাটকা নাম, ওটা মনে হয় ইয়েতে, দাঁড়াও বলছি, আপ্পাম, বেঙ্গালুরু, কারণ আমার একটা ফ্রেন্ড আছে সেই জন্যই মনে পড়লো। তাদের ওখানে আছে যে আয়াপ্পা, যেমন এই যে বাথুসিজম দ্য ফোক রিজিয়ন, দ্য আয়াপ্পা, যে সাউথ ইন্ডিয়ান রিলেটেড, আয়াপ্পা ইজ অলসো ইজ এ সাউথ ইন্ডিয়ান রিলিজিয়ান, ওটাও কিন্তু একটা ফোক রিলিজিয়ান, ঠিক আছে। সেম থিংস, এই যে এদের 5টা এলিমেন্টস থাকে, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ বাথু, যে এয়ার, ওয়াটার, আর্থ, হ্যাঁ, এয়ার, ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার, ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ, ওয়াটার অর ইদার অ্যান্ড ইদার। আচ্ছা, নেক্সট, the government of the Bodoland territorial region, government of Bodoland, এই যে Bodo Bathusism people are known as Bodo people. Bodoland territorial region in Assam will include the Bathusism as an official option of the religion column of various application forms. এই রিলিজিয়ানটা এবার থেকে ইনক্লুড করা হবে নর্থ ইস্টের ক্ষেত্রে, যেটা আগে ছিল না। Bathusism is the traditional faith of the Bodos. Bathusism has been the ancestral faith of the Bodos. আগেই বললাম, Bodos people আর Bathusism people are called as Bodo people, আমরা প্রত্যেকেই জানি। God is known as the Bathuari among the followers of the Bathu religion. এই রিলিজিয়ানের মধ্যে এই গডকে ফলো করা হয়ে থাকে, তাদের মেন ডেইটি বলা হতে পারে। The Bathu faith is centered the সিজো প্ল্যান, তাদের কি করা হয় একটু আগে বললাম, যে তাদের এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের তাদের প্রধান কি ইয়ে থাকে, ফেথ, মানে তাদের লক্ষ্য কি থাকে, কোন গাছের পুজো করা হয়ে থাকে যাদের বলা হয়, সেইখানে এটাকে বলা হচ্ছে সিজো প্ল্যান্ট। কোন প্ল্যান্ট? সিজো প্ল্যান্ট। ছবিটা প্লিজ দেখে নিই, এখানে ছবি পাইনি আমি। দিস প্ল্যান্ট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য সিম্বল অফ লাইফ অর সোল বাই দ্য বোডো পিপল। এইখানে কোশ্চেনটা এটা দিতে পারে যে সিজো প্ল্যান্ট রেফার্স টু, ওয়াই দোজ পিপল আর pray to the plant or tree, or question এটা দিতে পারে সিজো প্ল্যান্ট refers to as a symbol of life or soul by the Bodo people. Next, out. Economy and business. Reserve Bank of India will conduct $10 billion 3-year dollar-rupee swap auction next week. The Reserve Bank of India will conduct as a $10 billion 3-year dollar-rupee swap auction next week. আমরা প্রত্যেকেই জানি রিজার্ভ ব্যাঙ্ক রিসেন্টলি 10 বিলিয়ন 3-year dollar-rupee এটা ইনজেক্ট করেছে।
যেটা অকশন সোয়াপ অকশন বলা হচ্ছে, এটাকে ডিটেলসে পড়লে বুঝতে পারবে। টু ইনফিউজ ডিউরেবল রুপি লিকুইডিটি ইনটু দ্য ব্যাঙ্কিং সিস্টেম, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইল কন্ডাক্ট rupees dollar 10 billion 3-year dollar rupee swap auction. The first leg of the transaction would be settled March 4, would infuse around 8 to 70 billion rupees into the banking system. RBI will need to inject at least another 1 trillion rupees into the banking system March end. RBI উচিত কি at least another 1 trillion ব্যাঙ্কিং সিস্টেমে মার্চের এন্ডের দিকে ইনজেক্ট করা। কারণটা হচ্ছে আরবিআইকে যদি ফরেন এক্সচেঞ্জে, এখন দেখবে যারা স্টক মার্কেট, এখন প্রত্যেকেই স্টক মার্কেট নিয়ে কিছু না কিছু জানো, স্টক মার্কেট কীভাবে ধসে যাচ্ছে, কারণটা হচ্ছে কিছু না কিছু কোথাও না কোথাও ইন্ডিয়ান রুপির যত স্টক মার্কেটের ডিমোশন হতে যাচ্ছে, তার মানে কী হচ্ছে, ইন্ডিয়ান রুপির ভ্যালু কমছে। এই যে ভ্যালু, ইন্ডিয়ান রুপির যে একটা নিজস্ব মানে বাজার মূল্য ধরে রাখার জন্য আরবিআইকে কী করতে হয়, তাকে নিজের থেকে টাকা ইনভেস্ট করতে হয় যাতে ইন্ডিয়ান রুপির প্রাইসটা বাড়ে। তো সেম থিংসের জন্য এখানে কি করেছে আরবিআই, কন্ডাক্ট দেবে 10 বিলিয়ন 3-year dollar রুপি, মানে যেটা দিলে তার ডলারের সাথে ইন্ডিয়ান রুপি অ্যান্ড ডলারের একটা স্টেজ থাকবে, নাহলে ইন্ডিয়ান রুপির কিন্তু মার্কেট প্রাইস এখন অনেক কম যাচ্ছে। RBI has infused more than 3.6 trillion rupees of durable liquidity into the banking system last 5 weeks. লাস্ট 5 উইকে কত দেবে, কত ইনফিউজ করেছে, 3.6 trillion rupees ডিউরেবল লিকুইডিটি। আচ্ছা, লিকুইডিটি নিয়ে আমি একটা কোশ্চেন পরে বলছি, বা এটা পড়িয়ে নিই। দ্য 3-year swap would also be positive for shorter duration government bonds. 3-year swap would also be positive for shorter duration. এই যে 3 বছরের যে সোয়াপ অকশনে করা হচ্ছে বন্ডের, যে সেটা হচ্ছে শর্টার ডিউরেশন, গভর্নমেন্টের বন্ডের মধ্যে সেটা থেকে সব থেকে ছোটো, মানে ছোটো বন্ড এবং শর্ট টাইমের মধ্যে এটা। দ্য 3-year swap could lead to mild stepping in the yield curve. India's banking system liquidity deficit was around 1.7 trillion. এই লিকুইডিটি ডেফিসিট, এতগুলো কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু যদি প্রিলিমস ওরিয়েন্টেড একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে লিকুইডিটি ডেফিসিট। হোয়াট ইজ লিকুইডিটি ডেফিসিট? Liquidity deficit occurs when bank don't have enough money to pay the customers, okay, to meet the customers, ঠিক আছে, and donate for meet the customers to demand for their credit. তাদের যে ডিমান্ড থাকে ক্রেডিটের, সেটা যখন ব্যাংক দিতে পারে না, তখনই লিকুইডিটি ডেফিসিটটা হয়ে থাকে। তাই এটার কারণটা কেন হয় লিকুইডিটি ডেফিসিটের, এটার কি ইম্প্যাক্ট, কারণ বলছি, এটার কি ইম্প্যাক্ট হতে পারে, এটার ইম্প্যাক্ট বলবো না, এটা রিজন কেন হয়ে থাকে, ইম্প্যাক্ট কেন বলতে যাবো, এটা মানে হয়ে থাকে কেন, কারণটা হয়ে থাকে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টস, তারপর হচ্ছে ফেস্টিভ সিজনসে যখন আমরা দেখি, ফেস্টিভ সিজনের সময় দেখা যায় যে প্রচুর লিকুইডিটি ডেফিসিট ঘটে থাকে, কিছু না কিছু রিজন থাকতেই থাকে, যে এখানে ইনভেস্ট করা হচ্ছে, ওখানে ইনভেস্ট করা হচ্ছে, এর ফলে ব্যাংকের থেকে লিকুইডিটি ডেফিসিটের রেট বেড়ে গেছে। ডলারের প্রাইস যখন, আর থার্ড হচ্ছে যখন ডলারের প্রাইস হাই থাকে, ঠিক আছে, ডলারের প্রাইস হাই থাকে না, ডলার সেলস বেশি হয়, ডলারের প্রাইস হাই থাকবে না, ডলার সেলস বেশি হয়, তখন কিন্তু লিকুইডিটি ডেফিসিট সব থেকে বেশি হয়। তার জন্য আরবিআই কী করে, আরবিআই ইনজেক্ট করে ব্যাংকিংয়ে, আরবিআই নিজে থেকে টাকা ব্যাংকে ইনজেক্ট করে থাকে, দিয়ে থাকে, যাতে ব্যাংকের সাথে আরবিআইয়ের রেপো রেট ঠিক থাকে, ব্যাংকের সাথে অন্যান্য কাস্টমার যারা থেকে থাকে, কাস্টমার আর ব্যাংকের যে রিলেশন, সেটাও যেন ঠিক থাকে, একটা স্ট্যাবল থাকে। নেক্সট, আচ্ছা, নেক্সট কোশ্চেন, which bank launched RBI data app to provide access to economic and financial? RBI, State Bank of India, of Baroda, Central Bank of India. Option, oh ma, shit, কি রকম বানিয়েছে,
আচ্ছা এটার এক্সপ্লেনেশন নিচে কোশ্চেন দেয়নি, অ্যান্সার এ। আরবিআই ডেটা একটু আগেই পড়লাম, RBI data app launched by the RBI to offer access to the economic financial data. RBI data has been launched by the Reserve Bank, which will provide access to more than 11,000 different series of economic data related to the Indian economy. বলেই দিয়েছিলাম। Mobile app presents macroeconomic and financial data related to the Indian economy in a user friendly attractive format. একটু আগে বললাম, users will be able to view the time series data in graphs, charts and download the data for analysis. কত কত ডেটা কি কি কোথায় কি ইনভেস্ট করা হচ্ছে সমস্ত কিছু ওখানে দেওয়া থাকবে। দে ক্যান অলসো গেট ডেটা অ্যাবাউট দ্য সার্ক কান্ট্রিজ থ্রু দ্য সার্ক ফিনান্স, সার্ক ফিনান্স আমি প্রথমেই বলে দিয়েছিলাম, সার্ক কান্ট্রিজকে কত ইনভেস্ট করা হচ্ছে সেগুলোও এখানে থাকবে। নেক্সট, which bank imposed a monetary penalty is 39 lakh on Citibank? State Bank, right answer RBI। প্রত্যেকেই জানি, এটার এক্সপ্লেন দেওয়ার কিছু দরকার নেই, তবুও দিয়েছি মনে হয়, হ্যাঁ দিয়েছি। মনিটারি পেনাল্টি পড়ে নিও তোমরা একবার, কারণ একটু আগেই বুঝিয়ে দিলাম মনিটারি পেনাল্টি বলতে কী বোঝানো হয়, মনিটারি পেনাল্টি কে দেয়, কেন দেয়, সমস্ত কিছু এক্সপ্লেনেশনের মধ্যে দেওয়া আছে। নেক্সট, who won the Memory League World Championship 2025 by the memorizing 80 random numbers in 30.50 seconds images? পুরো কোশ্চেনটাই মানে অ্যান্সারটাই তুলে দিচ্ছে, কী হবে? বিশ্ব রাজকুমার, অ্যান্সার ইজ বিশ্ব রাজকুমার। এক্সপ্লেনেশন নিচে দেওয়া আছে, মেমোরি লিগ কী হয়, কবে হয়েছিল, কত পয়েন্ট সে পেয়েছিল, 30 ইমেজেস ইন 8.40 সেকেন্ডস অ্যান্ড 30.50 80 র্যান্ডাম, সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে। কোথা থেকে সে কোথায় বিলং করে এবং কী যেন র্যাঙ্ক কত এসেছিলো, র্যাঙ্ক নাম্বার 1, সমস্ত কিছু তার দেওয়া আছে। ডাবল এলিমিনেশন টুর্নামেন্ট, আচ্ছা ওটা আলাদা। নেক্সট, which has been classified as a major minerals? Everyone is all of above is the right answer, is the all of above। প্রত্যেকেই পড়েছি, আগে একটু আগে পড়লাম কী কী কাজে লাগে, ওটাকেই শর্ট করে বানাও। আমি বলবো যারা নোট লিখছো তারা এইটুকু লাইন লিখবে। প্রথমে লিখবে বার্টিয়াস ফেলসপার যা শিফটেড টু মেজর টু মাইনার মিনারেলস, এই অ্যান্ড সেকেন্ড থিংস এটা লিখবে কার কী কাজে লাগতে পারে। এই যে যেটা আমি ওখানে লিখলাম যে বারিয়েটসে কালারটা দিতে পারে, কারণ মিনারেলস তো কোন মিনারেলসে কী কালার থাকে সেটা কিন্তু ইউপিএসসি জিজ্ঞাসা করে থাকে, অন্যান্য এক্সামও দিয়ে থাকে। আর কোথায় কি কোনটা কি কাজে লাগে এটা কিন্তু প্রিলিমস মেন্স বোথ, কোনটার কি কাজে লাগে প্রিলিমস মেন্স বোথ। নেক্সট, হুইচ IIT hosted the Asia's first global hyperloop competition from February? IIT Madras, not IIT Delhi, IIT Chennai। নেক্সট, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, PDF পেয়ে যাবে তোমরা, PDF তো দিয়েই দেওয়া হয় গ্রুপে, এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। যেটা এই এক্সপ্লেনেশন বলতে গিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইপার লুপ কি, ফিফথ মোড ট্রান্সপোর্টেশন এটা ইম্পর্টেন্ট, এবং তার আওয়ার স্পিডস অফ মোর দ্যান 1000 কিমি/আওয়ার, এই দুটো লাইন সবথেকে ইম্পর্টেন্ট। আর যদি কোশ্চেন খুব একটা টাফ না আসে হয়তো দিয়ে দিতে পারে, ইজির মধ্যে বলবো যে এটার সাথে IIT মাদ্রাসের সাথে আর কে আছে, মিনিস্ট্রি অফ রেলওয়ে এটা সাপোর্টে আছে, এইটা হয়তো কোশ্চেনটা দিতে পারে। কারণ মিনিস্ট্রি অফ রেলওয়ে আজকাল যত মানে গুডসের ট্রেন বলো প্যাসেঞ্জার ট্রেন বলো, যে কম ইনভেস্টমেন্টে মানে ইনভেস্ট তো খুবই কম করা হয় আজকাল রেলের প্রতি, অতটাও ইনভেস্ট করা না, যদি ইনভেস্ট করা হয় সেইভাবে খরচা করা হয় না, ইমপ্লিমেন্টেশন চলে না। তো মিনিস্ট্রি অফ রেলওয়েজের আজকাল এটাই মোটো দেখছি, যতটা কম ইনভেস্টমেন্টে মিনিমাম ইনভেস্টমেন্টে বেস্ট কোয়ালিটিটা নিতে হবে। নেক্সট, Government has appointed Shaktikanta Das as the Principal Secretary to the Prime Minister Modi on কবে? February 21, February 22, February 23rd, 24, February 22, February 22 is the right answer. Next, who is Shaktikanta Das? Is the IAS officer, which cadre? ওসব দেবে না কোশ্চেন, হয়তো দিয়ে দিল served as an G20 Sherpa. Who is served as an G20 Sherpa? Is Shaktikanta Das and the 15th Finance Commission. 15th Finance Commission. আর রিসেন্টলি এটা দিতে পারে যে RK Mishra and the Principal Secretary who nowadays in the Principal Secretary the person is PK Mishra. Next, Frederick March Christian Democratic Union led the Conservatives own the election in the which of the following countries? Germany. Is the answer is Germany. And which party?
আর তার অপোজিট কী ছিল, এই কোশ্চেনটা অতটাও ইম্পর্টেন্ট দেবে না, তার রিলেটেড জার্মানিতে হয়তো দিয়ে দিল। যদি দেখা যায় এটা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি, যারা ইউপিএসসি পড়ছো তাদের জন্য বলবো ওয়ার্ল্ড হিস্ট্রি রিলেট করো জার্মানির সাথে। তখনকার টাইমে জার্মানিতে কীভাবে হতো, লাইক ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। পয়েন্ট কিন্তু শুধু জার্মানি, আর কিচ্ছু না। পয়েন্ট কিন্তু ফেডরিক পার্টি কিচ্ছু না, ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি কিচ্ছু আসবে না। পয়েন্ট এখান থেকে জার্মানি দিয়ে দেবে, ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ জার্মানির হিস্ট্রি, পলিটিক্যাল ফিচার্স অফ ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এইগুলোই দেবে, তাছাড়া আর কিচ্ছু দেবে না। জাস্ট এই পয়েন্টটা শুধুমাত্র মনে করিয়ে দেওয়া জার্মানি এক্সিস্ট করছে, মানে ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে জার্মানি কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট 36-এর এটা জার্মান খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন, আর এখানে তেমন কিছু এক্সপ্লেনেশন করার নেই আমার। হরিয়ানা গভর্নমেন্ট লঞ্চ উইটনেস দ্য প্রোটেকশন স্কিম, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? Haryana government launched witness the protection scheme, right? Haryana government is rolled out the Haryana Witness Protection Scheme 2025. Which one is the right answer? 1 only, 2 only, both 1 and 2, or neither 1 or 2? Both 1 and 2? Both 1 and 2. এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কোন কোন সেকশনের মধ্যে পড়ছে? সেকশন নাম্বার 74, 75, 76, 78, 70 অ্যান্ড 79, এই কটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দিয়ে দেয় পরপর করে, আবার অনেক সময় আলাদা করেও দেয়, গুলিয়ে যায়। আরেকটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। ক্যাটাগরি বি এর মধ্যে কী কী পড়ছে, ক্যাটাগরি বি এর মধ্যে কী কী পড়ছে, আর ক্যাটাগরি সি এর মধ্যে কী কী পড়ছে, এই তিনটেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তাছাড়া আর তেমন কিছু এখানে কোশ্চেন আসবে না। হ্যাঁ, না আর তেমন কিছু এখানে কোশ্চেন দেওয়ার মতো চান্স নেই। নেক্সট, BTR of Assam will include dash an official option in the religion column of various application forms. Judaism, Buddhism, Sikhism, Zoroastrianism. Zoroastrianism, হ্যাঁ, জরাথুস্ট্র যেটা আমরা বলে থাকি, অনেক পুরনো, মানে জরাথুস্ট্র যে হিস্ট্রি আমরা পড়ে থাকি সেটা। জুডিজম না জৈনিজম হবে জানি না, জুডিজম তো মনে পড়ছে না, আমার মনে হচ্ছে এটা জৈনিজম হবে, আগেও হাঁটাও। বাথুইজম ইজ দ্য রাইট অ্যান্সার। আমি একটু আগেই বললাম বাথু পিপল, 5 এলিমেন্ট তাদের বোডো পিপল কল দ্য বাথুইজম, তাদের মেন প্ল্যান্ট হচ্ছে সিমুই প্ল্যান্ট, এইগুলোই ইম্পর্টেন্ট। এই যে সিজোই প্ল্যান্ট, সিমুই বলছি, সিজোই প্ল্যান্ট ইজ ইম্পর্টেন্ট। The Bodo people, Sijoi plant a symbol of life, refer to the as per the Bodo people. এটা হয়তো দিতে পারলো। আর এখান থেকে তেমন কিছু দিতে পারবে না, তেমন কিছু দেওয়া হলেও দেওয়া যেতে পারে যে বোডোল্যান্ড টেরিটোরিয়াল, এটা কিন্তু জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন আসতে পারে। বোডোল্যান্ড টেরিটোরিয়ালের কী বলবো, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোশ্চেন দিতে পারে বোডোল্যান্ডের। তাছাড়া আর তেমন কিছু কোশ্চেন এখানে আসার মতো চান্স নেই। রিলেট করো, কোশ্চেন রিলেট করে সব থেকে পড়লে খুব ভালো নাম্বার আসে। এই যে আমরা পড়ে নিলাম গড় করে বোডোল্যান্ড, কিন্তু বোডোল্যান্ডে দিয়ে দিল বোডোল্যান্ডের, এখন বোডোল্যান্ডের কোন পার্ট, আসামের নর্থ ইস্টের বোডোল্যান্ডটাকে কোন পার্টে বোঝানো হয়, ওখানকার সবথেকে বেস্ট, যেহেতু আসাম সেই জন্যই বলছি, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, তার পাশ দিয়ে কি নদী গেছে, কোন পশু ওখানকার, মানে ওই সেঞ্চুরির কোন পশু এক্সটেনশন স্পিসিসের মধ্যে পড়ছে, এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে পড়ছে, এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে পড়ছে, এই রকম কিছু কোশ্চেন জিওগ্রাফি রিলেটেড ভেরি ইম্পর্ট্যান্ট। কেউ যদি দেখে থাকো বাজিরামের ক্লাস, তাহলে আমি বলবো ভ্যাশালি ম্যামের একটা এন্ডেঞ্জার স্পিসিসের নোট পাওয়া যায়, ইয়ের মধ্যে পাওয়া যায়, এটা যে কোনো জায়গাতেই পাওয়া যায়, এন্ডেঞ্জার স্পিসিসের ওনার একটা নোট ছিল, আমার কাছে নেই মনে হয়, থাকলেও খুঁজতে হবে, আছে খুঁজতে হবে। ওনার ওই এনভায়রনমেন্টের কিন্তু হেভি মানে কত খ্রিস্টাব্দে কোন জায়গা থেকে এটা গেছে, ওই নদী, ওই যেমন ধরো মানুষ কোন নদীর তীরে লোকেটেড, তারপর হচ্ছে কাজিরাঙা, তাই কোন টাইমে কাজিরাঙাতে তোমার হচ্ছে পাখিরা আসে, বাইরের পরিযায়ী পাখিরা আসে, এই যে কিছু কোশ্চেন থাকে, মনে হচ্ছে কিন্তু ইউপিএসসি দেবে না, কিন্তু দেবে। ইউপিএসসির কিন্তু কাজিরাঙা, জিম করবেট, আর একটা হচ্ছে রিসেন্টলি ওড়িশার ঋষিকুলা, ভিতরকণিকা, এই কটা, মানে আরও 2-4টে আছে, হিমাচলে আছে একটা শিমলিপাল,
শিমলিপাল তো উড়িষ্যাই তো, হ্যাঁ শিমলিপাল উড়িষ্যায়। হিমাচলের একটা আছে, নামটা মনে পড়ছে না, আমার স্টেট মনে আছে, আর একটা হচ্ছে ইয়েতে মধ্যপ্রদেশ। এই লোকেটেড কিছু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ, এটা হচ্ছে জিওগ্রাফির ফেভারিট কোশ্চেন, মানে ইউপিএসসির ফেভারিট কোশ্চেন। তামিলনাড়ু, নীলগিরি, এই কিছু ওয়াইল্ড লাইফ কনজারভেশন সেন্টার, এইগুলো কিন্তু ইউপিএসসির ফেভারিট কোশ্চেন। এখন রিসেন্টলি আসছে, প্রত্যেক দিন যারা নিউজ পেপার পড়ো, হিন্দু বলো, হিন্দু, ইন্ডিয়ান ইকোনমিক্স টাইমস বলো, ইন্ডিয়ান এক্সপ্রেস বলো, যেখানে দেখবে এরকম কিছু কোশ্চেন যদি কোনো রকম কোনো দেওয়া থাকে। এখন যেহেতু ঋষিকুলাতে অলিভ রিডেল যারা বলছে অলিভ রিডেলের এত মানে কত লাখ অলিভ রিডেল যেমন এসছে, অলিভ রিডেল কোথায় নেস্ট করছে, অলিভ রিডেলদের নেস্টের কি বলে, তার যা আছে মানে ঠিকুচি গোষ্ঠী বলতে গেলে সমস্ত কিছু নোট ডাউন করো, লিখে মুখস্থ করো। সেই রিলেটেড তোমার হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ মানে ইউপিএসসি একটা কোনো কোশ্চেন ছাড়ে না। তো সেই জন্যই বলা, যারা যারা পড়ছো তারা এইভাবে পড়ো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজের। নেক্সট কোশ্চেন কি আছে? হাউ মেনি বিলিয়ন $3 রুপিস সোয়াপ অপশন উইল বি দ্য কন্ট্যাক্ট বাই দ্য আরবিআই? ₹20, ₹30, ₹10, ₹40, ₹10। ₹10 is the right answer. Explanation দেওয়া আছে। 3 years swap could be positive, shorter duration of government bonds, এই লাইনটা ইম্পর্টেন্ট। শর্টার ডিউরেশন অফ গভর্নমেন্ট বন্ডস, এই ক্ষেত্রে গভর্নমেন্ট বন্ডসগুলো একটু পড়ে নেবে, এই রিলেটেড আমি এখানে নোট ডাউন করতে ভুলে গেছি। যদি নেক্সট যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা নিয়ে আবার একটা না একটা আর্টিকেল আসবে, নেক্সট দিন যদি এই আর্টিকেল থাকে তো আমি এখানে ওই গভর্নমেন্ট বন্ডসগুলো লিখে নিয়ে আসবো, লিখে দেবো। আচ্ছা নেক্সট, আর নেই। ওকে, টুডে এইটুকুই ক্লাস। যার যেখানে প্রবলেম হবে পরের দিন আমাকে বলতে পারো, কোশ্চেন থাকবেই। আর তোমরা পিডিএফটা নিয়ে নাও, নিজেদের মতো করে নিজেরা পড়ো বাড়িতে, যেখানে যা সুবিধা হবে সেইভাবে পড়ো। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে তো কালকে তোমরা এখানে কোশ্চেন ডিসকাশন করতে পারবে। ওকে, চলো হ্যাভ ফান।